ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আমাকে একটু জানাবা যে আমার সাউন্ড ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা এবং কথা ক্লিয়ার আছে কিনা। ওকে, তো আমরা শুরু করে দিব আমাদের আজকের ক্লাস। হোপফুলি সব কিছু দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাও। তো ঠিক আছে, আজকে আমরা ব্যাকরণিক শব্দশ্রেণী নিয়ে আলোচনা করব। ব্যাকরণিক শব্দশ্রেণী খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের পরীক্ষার জন্য। এখান থেকে আমাদের প্রতি বছর মানে প্রতিবার তুমি যেই এসএসসি পরীক্ষা দিতে গেলে এখান থেকে তোমার কিন্তু মিনিমাম 5 মার্ক কিন্তু আসবেই, মানে মিনিমাম 5 মার্ক আসবে। ওকে, সো এই 5 মার্ক নিশ্চিত করার জন্য আমাদের 2টা ক্লাস লাগবে। কয়টা ক্লাস বলো? 2টা ক্লাস। এই 2টা ক্লাস আমরা করব। ফাইন, আমি কি বুঝাইতে পারছি? সো ব্যাকরণিক শব্দশ্রেণীর উপর আমাদের মোট 2টা ক্লাস হবে। অ্যান্ড 2টা ক্লাস তুমি যদি করো, আমি কথা দিচ্ছি যে তুমি মানে 5 মার্ক তোমার সুনিশ্চিত। এবং এখান থেকে 2 ধরনের কোশ্চেন আসে, একটা হচ্ছে রচনামূলক কোশ্চেন আসে, আর একটা হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করো। তো আমি 2 ফরম্যাটেই তোমাদেরকে শেখাবো, দুটোই আমি তোমাদেরকে শেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, দুটোই শেখাবো, অর্থাৎ ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করো এটাও শেখাবো, আবার তোমাদের যে ইয়েটা আছে প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, সেটাও আমি শেখাবো। ঠিক আছে, তাহলে আমাকে একটু জানাও আমি আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সব কিছু ঠিক আছে কিনা। আচ্ছা, এই বইটা তোমরা কারা নিছো? আমার এই যে দ্বিতীয় পত্রের যে বইটা, এটা কারা কিনছো? এটা একটু জানাও তো। এটা কারা কিনছো এটা একটু জানাবা। এক, দ্বিতীয়ত হচ্ছে যারা এটা নাও নাই তারা এটা নিয়ে নিবা। যারা এটা নাও নাই তোমরা হচ্ছে তারা এই বইটা তোমরা সংগ্রহ করবা। এখানে আমি যেভাবে পড়াই ব্যাকরণটা এইভাবে একদম সহজ ওইতে দেওয়া আছে। অ্যান্ড হচ্ছে বইটা তোমাদের হাতে থাকলে তোমাদের জন্য প্রস্তুতিটা আরও অনেক বেশি সহজ হবে এবং অনেক বোর্ড কোশ্চেন এখানে দেওয়া আছে। তো যারা বইটা নিছো তারা জানাও যে বইটা কেমন, বইটা আসলে মানে দেখে তোমার কাছে কি মনে হয়েছে, যে কেমন বই আসলে। মানে প্র্যাকটিস করার জন্য আমি যেভাবে সহজ হইতে পড়াবো বইটাতে ওভাবেই দেওয়া আছে। তো বইটা তোমাদের কাছে থাকলে তোমাদের এই সময়ে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রটা ইনশাল্লাহ একদম মানে কম্প্যাক্ট একটা প্রিপারেশান হবে। ক্লাস প্লাস বই এই দুটো থাকলে অনেক ইজি ওয়েতে তোমাদের জন্য প্রিপারেশান হয়ে যাবে। ঠিক আছে, মাহিম আমি তো ক্লাসে, তুমি হচ্ছে কোশ্চেন নিতে পারো একটা ইয়েতে, তুমি 30-35টা করে কোশ্চেন নিতে পারো যেগুলো খুবই ইম্পর্টেন্ট ওরকম কোশ্চেন। ওকে ফাইন, তো ঠিক আছে আমি ঠিক আছে, হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে, অল ক্লিয়ার। ভাই বইটা কত টাকা? 300 টাকা মাত্র। এটা বইটা অর্ডার দিবা আমাদের তানভীর স্যার পেজ থেকে। হ্যাঁ, আমাদের তানভীর স্যার পেজ থেকে, বন্দি পাঠশালার পেজ না, এটা তানভীর স্যার পেজ থেকে বইটা অর্ডার দিতে হবে। তানভীর স্যার পেজ থেকে বইটা অর্ডার দিবা। হোম ডেলিভারিও নিতে পারবা, আবার চাইলে কুরিয়ারও নিতে পারবা, মানে সুন্দরবন কুরিয়ারও নিতে পারবা, অথবা চাইলে হোম ডেলিভারিও নিতে পারবা, যেভাবে ইচ্ছা ওভাবেই নিতে পারবা। ঠিক আছে, তো এটা আমি আজকের ক্লাসটা যেভাবে করাইছি, যাদের কাছে বই আছে তারা ধরলেই বুঝতে পারবা যে কত ইজি হইতে। এবং এই বইতে 24 সাল পর্যন্ত আপডেটেড প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ 24 সালের যে ভোট কোশ্চেনগুলো আছে এই ভোট কোশ্চেনগুলো এখানে আছে, বুঝছো? তো একেবারে আপডেট কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে। বইটা তোমরা তানভীর স্যার পেজ থেকে অর্ডার দিয়ে নিয়ে নিবা। ওকে, চলো, তো তোমরা যদি অনুমতি দাও তাহলে আমরা আজকের ক্লাসে প্রবেশ করতে পারি। প্রথমেই আমাদের রচনামূলক টাইপের প্রশ্ন, এইরকম টাইপের প্রশ্ন আসবে। আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করব, 5-6টার মতো রচনামূলক কোশ্চেন সলভ করব, এর ভেতরে আমাদের সব কিছু চলে আসবে। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে বিশেষ্য পদ কাকে বলে, কত প্রকার ও কি কি? একটু খেয়াল করো প্রশ্নটা কি। প্রশ্নটা হচ্ছে বিশেষ্য পদ কাকে বলে, এরপর হচ্ছে কত প্রকার ও কি কি। তাহলে বুঝো ভালো করে প্রশ্নটা কি বলো তো। বিশেষ্য পদ কাকে বলে, এরপর হচ্ছে কত প্রকার ও কি কি। এইটাই আমরা আজকে জানার জন্য চেষ্টা করব। ওকে, বইটা থেকে আজকে ক্লাসের পরে আমি তোমাদেরকে ছবি তুলে দিয়ে দিব যে বইটা আসলে কেমন। ব্যাকরণিক শব্দশ্রেণী যেটা, এটা পুরোটাই তুলে দিয়ে দিব, আশা করি তোমরা বুঝবা। আচ্ছা ঠিক আছে, বইটা আবার বলছি তানভীর স্যার পেজ থেকে বইটা অর্ডার দিতে পারবো, হোম ডেলিভারি বা কুরিয়ার, দুই কোনো ওইতেই নিতে পারবা, 2 রকম ওইতেই নিতে পারবা। তো চলো আমরা আর বই নিয়ে কথা না বলি, আমরা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ছোট ভাই মনে করে ফ্রিতে দেন, মানে তুই তো যাক ছোট ভাই বলছিস। আমার ওই অফলাইনের এক মেয়ে বলো, ভাইয়া আপনি না বলেন
যে শিক্ষক বাপের সমান, আপনি আমাদের বাপের মতো, তো বাবার মতো মনে করে আপনি তো বইটা আমাদেরকে ফ্রিতেও দিতে পারেন। তাই আমি বলছি অবশ্যই আমি তোমাকে বইটা ফ্রিতে দিতে পারি বাবার মতো মনে করে, কিন্তু বাবার মতো তো খালি মনে করলে হবে না, বাবা তো ডাকতে হবে। তো আব্বা ডাকো, ছোটবেলা থেকে আব্বা ডাকার অনেক শখ, অনেক ইচ্ছা, এই আব্বা ডাক শোনার অনেক ইচ্ছা ছোটবেলা থেকে, অনেক শখ। তো তুমি সেই শখ পূরণ করো, একটা কেন 5টা বই দিব, আব্বা ডাকতে হবে, আব্বা ডাকো বই দিব, বুঝছো? তো চলো আমরা তাহলে দেখি যে বিশেষ্য পদ কাকে বলো, কত প্রকার ও কি কি। কোশ্চেনটা হচ্ছে এটা রচনামূলক কোশ্চেন, আমরা এটা একটু বোঝার জন্য চেষ্টা করি। দেখো প্রথমত হচ্ছে বিশেষ্য পদ কি, এটা একটু বুঝতে হবে। বিশেষ্য পদ ইংরেজিতে এটাকে বলে নাউন, তাই না? তোমরা সবাই জানো ইংরেজিতে এটাকে বলে নাউন। এই যে নাউন, এটার বাংলাটাই হচ্ছে বিশেষ্য। যেমন ধরো আমি যদি বলি যে জামা, এটা কিন্তু বিশেষ্য, এটা একটা নাম। আমি যদি বলি গীতাঞ্জলি, দেখো গীতাঞ্জলি, গীতাঞ্জলি এটা একটা গ্রন্থের নাম, একটা বইয়ের নাম, তাহলে এটা হচ্ছে বিশেষ্য পদ। একটু খেয়াল করো, এটা কি? এটা বিশেষ্য পদ, বুঝছো? আমি যদি বলি মেঘনা, এটা কিন্তু নদীর নাম, দেখছো? মেঘনা এটা কিসের নাম? নদীর নাম। খুব ভালো করে খেয়াল করো। আমি যদি বলি ঢাকা, এটা একটা স্থানের নাম, এটা একটা কি? স্থানের নাম। একটু খেয়াল করো, এটা কি? এটা একটা স্থানের নাম। আমি যদি বলি শনি, এটা একটা বারের নাম, সুতরাং এটা নাউন, সুতরাং এটা কি? নাউন। যদি বলি শাড়ি, এটা একটা ড্রেসের নাম, এক ধরনের পোশাকের নাম, তাহলে এটা নাউন, বুঝছো? যদি বলি নজরুল, এটা একটা ব্যক্তির নাম, সুতরাং এটা নাউন। যদি বলি তাজমহল, তাহলে কি? এটা একটা বিল্ডিং এর নাম বা একটা স্থানের নাম, যাই বলো, তাহলে এটা নাউন। কথা কি বোঝা গেছে? যদি বলি তানভীর, তাহলে এটা কার নাম? বাপের নাম, আব্বার নাম, বুঝছো? এটাও নাউন। তাহলে নাউন হচ্ছে যেটা দ্বারা কোনো কিছু নাম বুঝায়। কি বুঝায় বলো তো? যেটা দ্বারা কোনো কিছু নাম বুঝায় ওইটাকেই বলে নাউন বা বিশেষ্য, বাংলাতে বলে বিশেষ্য। কথা কি ক্লিয়ার এতটুক পর্যন্ত? এতটুক পর্যন্ত কথা কি ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? মানে এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা? এখন এতটুক পর্যন্ত যদি বুঝো, খুব ভালো করে বুঝো, এতটুক, এই যে এই 30 সেকেন্ড পড়াইছি না, এই 30 সেকেন্ড পড়া থেকে পরীক্ষায় প্রশ্ন কমন আসে। একটু দেখাই তোমাদেরকে, আমার কথা তো বিশ্বাস করবে না। চলো আমরা একটু বোর্ডের কোশ্চেনগুলো দেখি। এই যে দেখো বোর্ডের কোশ্চেন, দেখো বোর্ডের কোশ্চেনগুলো খেয়াল করো। দেখো ঢাকা বোর্ড 2024, আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, তাহলে এটা নাউন, এটা নাম। মুক্তিযুদ্ধ এটা একটা নাম, সুতরাং এটা বিশেষ্য। একটু খেয়াল করো, এটা কি? বিশেষ্য। এরপর দেখো বিষয়ের গভীরতা, উপলব্ধি, উপলব্ধি এটা একটা বিশেষ্য, এটা একটা নাম। আমরা জানি যে কোনো দক্ষতা একজন ব্যক্তির বিশেষ গুণ, গুণ কিন্তু নাউন, গুণ নাউন, গুণী অ্যাডজেক্টিভ। যেমন আমি বললাম গুণী ছেলে, হ্যাঁ গুণী লোক, তো গুণী কিন্তু বিশেষণ, গুণ কিন্তু অ্যাডজেক্টিভ। আচ্ছা যদি এটা বুঝো তাহলে বলো তো সুখ বিশেষ্য নাকি সুখী বিশেষ্য? বলো সুখ বিশেষ্য নাকি সুখী বিশেষ্য? দেখো পারো কিনা। এরপর দেখো অনলে পুড়িয়া গেল, অনল মানে কি? আগুন। দেখো এটা নাউন, মানে এগুলো আসছে যে ব্যাকরণিক। অনল এটা কোন পদ? তাহলে এটা ডেফিনেটলি এটা বিশেষ্য পদ। অনল মানে আগুন। সুখের লাগিয়া এ গড় বাদিনু অনলে পুড়িয়া গেল, সুখের জন্য গড় বাঁধছি, আগুনে পুড়ে গেছে। এরপর দেখো ময়না, এটা একটা পাখির নাম, সুতরাং এটা নাউন, বিশেষ্য। কুটুম, কুটুম মানে কি? আত্মীয়, সুতরাং এটা বিশেষ্য। দুঃসাহস, এটা কিন্তু দুঃসাহসেরা, এটা কিন্তু বিশেষ্য। তাহলে দেখো বোর্ড কোশ্চেনগুলো যদি দেখো তাহলে দেখতে পারলা যে যে খেয়াল করো, বোর্ড কোশ্চেনগুলো যদি দেখো তাহলে বিশেষ্য পদ নির্ণয় করাটা কঠিন কিনা বলো। এখন দুনিয়ার যেই কোনো বিশেষ্য পদ দিলে পারবা? তাহলে দেখো সুখ কিন্তু বিশেষ্য, সুখ কি? বিশেষ্য। সুখী কিন্তু বিশেষণ। সুখী মানুষ, সুখী মেয়ে, সুখী লোক, সুখী পৃথিবী, সুখী জগৎ, কত কিছু হয়, ঠিক আছে? বুঝছো? সুখী বিশেষণ, সুখী মেয়ে, সুখী সংসার। সুখ সংসার বলা যায় না, বলতে হবে সুখী সংসার। সুখী মানুষ এটা বলা যায়, সুখ মানুষ বলা যায় না। কথা কি বুঝাইতে পারছি? কথা কি ক্লিয়ার? এইবার বলো যদি পরীক্ষাতে বিশেষ্য পদ আইডেন্টিফাই করতে হয় পারবা? অর্থাৎ যেই পদটা কাউকে মডিফাই করবে না, জাস্ট একটা নাম বুঝাবে, কেবল একটা নাম বুঝাবে, ওইটাই হচ্ছে বিশেষ্য পদ। আমাকে বলো বুঝাইতে পারছো? দেখো পড়াইছি কত সেকেন্ড? পড়াইছি 30 সেকেন্ড, কিন্তু 30 সেকেন্ডের পড়া থেকে কতগুলো বোর্ডে কোশ্চেন আসছে তোমরা কি বুঝতে পারছো?
তোমরা কি বুঝতে পারছো? এটা কিন্তু গতানুগতিক, গদবাদা পড়া না। আমি পড়াবো খুব কম একটা কনসেপ্ট, আমি বরাবরের মতো বলি, অন্য জায়গায় একটা কনসেপ্ট তোমাকে 30 মিনিট ধরে পড়াবো, আমি সেটা তোমরা 5 মিনিটে পড়াই দেবো। আমি দরকার হলো 25 মিনিট আমি তোমাকে প্রশ্ন সলভ করাবো, প্র্যাকটিস করাবো। এটা হচ্ছে আমার 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 স্লোগান, বুঝছো? বা আজকে এই লুঙ্গি পরেন না, আজকে এই লুঙ্গি পরছেন নাকি? আমি লুঙ্গি পরি না লুঙ্গি মানে আমি লুঙ্গি পরি না প্যান্ট পরি না পায়জামা পরি, এটা জানি না, তোর কি লাভ হবে? আমি কি পরাই দিছি এটা দেখ। মানে ভাই পোলা পাইন বুঝলাম না কিছু, আমি লুঙ্গি পরছি না পরছি, এটা ব্যাকরণ ক্লাসে এসে এটা জিজ্ঞেস করার কোনো মানে হয়? তোমরা যে মানে কত মানে মানে পথভ্রষ্ট, তোমরা এটা বুঝতে পারছো? হাবিয়া দুজকের নাম শুনছো ওই যে বিদ্রোহী কবিতাতে, মানে যেখানে সবচেয়ে একদম মানে যারা কনফার্ম জাহান্নামেরও যারা জাহান্নামী তাদেরকে হাবিয়া দুজকে ফেলা হয়। তোমাদের অবস্থা হচ্ছে হাবিয়া দুজকের মতো। এখন আমরা বিশেষ্য পদ আইডেন্টিফাই করতে পারবো, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই। এখন আমাদের প্রবলেমটা হচ্ছে এই বিশেষ্য পদ কত প্রকার, এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যদি পরীক্ষাতে প্রশ্ন এটা আসে যে বিশেষ্য পদ কাকে বলে, তাহলে খুব সহজ, যে পদ দ্বারা কোনো কিছুর নাম বুঝায়, যে পদ দ্বারা কোনো কিছুর নাম বুঝায়, যে পদ দ্বারা কোনো কিছুর কি বুঝায়, নাম বুঝায়, যে পদ দ্বারা কোনো কিছুর নাম বুঝায় তাকে বিশেষ্য পদ বলো। খুব সহজ কথা, এটাই হচ্ছে বিশেষের সংজ্ঞা, তাকে বিশেষ্য পদ বলে। বুঝছো কথা কি বুঝা গেছে? আমি একটা সহজ সরল মানুষ দেখে বললাম, তোমরা যে আমার লোক কত রকম মজা লো, অন্য ভাইয়েদের মতো এত কঠিন হইলে তাহলে বুঝতা। আমি তো সহজ সরল মানুষ, খুবই সহজ সরল মানুষ, কোনো পেজ ঘোষ কিচ্ছু আমার মধ্যে নাই, খুবই সহজ সরল একটা মানুষ আমি। আচ্ছা এবার তাহলে এই অংশের কাজ শেষ। বিশেষ্য পদ কাকে বলে, কত প্রকার কি কি, এটা শেষ। যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। এখন বিশেষ্য পদ 6 প্রকার। 1 নাম বিশেষ্য। নাম বিশেষ্য কি? ইংরেজিতে প্রপার নাউন বলে না, ব্যক্তি বস্তু সুনির্দিষ্ট নাম। তাহলে নাম বিশেষ্য হচ্ছে সুনির্দিষ্ট নাম। যেমন দেখো নজরুল একটা ব্যক্তির সুনির্দিষ্ট নাম, মেঘনা একটা নদীর সুনির্দিষ্ট নাম, মানে একক নাম, একক নাম। হিমালয় একটা পর্বতের সুনির্দিষ্ট নাম। গীতাঞ্জলি একটা গ্রন্থের নির্দিষ্ট নাম, একক নাম বা নির্দিষ্ট নাম হচ্ছে নামবাচক বিশেষ্য। একক নাম এটাকে কি বলে? এটাকে বলে নামবাচক বিশেষ্য। বুঝছো? 2 নাম্বার, আমি একটু বড় করে লিখি। 2 নাম্বারটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য মানে কি? কমন নাম। যেমন দেখো নজরুল, ফাইন, কিন্তু নজরুল তো নজরুলের একক নাম, কিন্তু আমি যদি কম্বাইন্ডলি যদি বলতে যাই তাহলে এটা হচ্ছে কবি। তাহলে কবি দ্বারা নজরুলকেও বুঝায়, রবীন্দ্রনাথকেও বুঝায়, সবাইকে বুঝায়। এই যে যেই নামটা দ্বারা সবাইকে একসাথে যেটা বলা হয় ওটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য বা জাতি বিশেষ্য। তাহলে বলো তো এই যে মেঘনা, এই মেঘনা শব্দের জাতিবাচক বিশেষ্য কি হবে? দেখো পারো কিনা? মেঘনা শব্দের জাতিবাচক বিশেষ্য কি হবে বলো তো? বলো মেঘনা শব্দের জাতিবাচক বিশেষ্য কি হবে? তাহলে মেঘনা শব্দের জাতিবাচক বিশেষ্য হচ্ছে নদী। তাহলে বলো তো এই হিমালয় শব্দের জাতিবাচক বিশেষ্য কি হবে? পর্বত। এখন খেয়াল করে দেখো, পর্বত দ্বারা কিন্তু এখন সকল পর্বতকে বোঝায়। পদ্মা, মেঘ মানে হিমালয় যত পর্বত আছে সব পর্বতকে একসাথে বলে পর্বত। পদ্মা, মেঘনা, যমুনা, বুড়িগঙ্গা যা আছে সবগুলোকে একসাথে বলে নদী। সবগুলোকে একসাথে কি বলে বলো তো? নদী বলে। তাহলে জাতিবাচক বিশেষ্যটা হোপফুলি বুঝতে পারছো। এরকম দেখো দেশ, এটা কিন্তু জাতিবাচক বিশেষ্য, কিন্তু যদি বলি বাংলাদেশ, এখন এটা কিন্তু নামবাচক বিশেষ্য। বাংলাদেশ একটা দেশের নির্দিষ্ট নাম, কিন্তু দেশ দ্বারা কোনো দেশকে নির্দিষ্ট করে বুঝায় না, তাহলে এটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। অর্থাৎ এটাকে ইংরেজিতে বলো প্রপার নাউন, এটাকে ইংরেজিতে বলে কমন নাউন। কথা কি বোঝা গেছে? 3 নাম্বার আসো সমষ্টিবাচক বিশেষ্য। ইংরেজিতে এটাকে বলে কালেকটিভ নাউন, দল, বুঝছো, সভা, সমিতি, বুঝছো, মিছিল। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, তোমরা এই প্রশ্ন না করলে আমি তোমাদের উত্তর দিয়ে দিই। তোমাদের প্রশ্ন হলো ভাইয়া জাতিবাচক আর সমষ্টিবাচকের ভিতরে পার্থক্য কি? সিম্পল জিনিস, শুনো। জাতিবাচকটা এটা একবচনও হইতে পারে, একবচন হইতে পারে, প্লাস এটা বহুবচনও হবে, মানে এটা দুটোই হবে। দেখো যেমন খেয়াল করো, এই যে কবি শব্দটা একবচনও হইতে পারে, মানে একজন কবিও হইতে পারে,
আবার অনেকজন কবিকেও একসাথে কবি বলা যায়। যেমন নদী, দেখো নদী একটা নদীও হইতে পারে, আবার দেখো নদী অনেক নদীকে একসাথে নদী বলা যায়। যেমন আমি যদি বলি বাংলাদেশে নদী আছে, তাহলে বাংলাদেশে নদী আছে মানে কি, এটা ডেফিনেটলি এক বচন বুঝাইতে পারে, বহু বচন বুঝাইতে পারে। আমি বলি ওই যে নদী এইদিকে, তার মানে একটা নদীকে বুঝাচ্ছি, ওই যে নদী ওইদিকে, বা নদীর পাড়ে বসে ঘুমাই, তাহলে নদী একটা। কিন্তু যদি বলি বাংলাদেশে নদী আছে, তাহলে একটা নদী না। কথা বুঝো, কথা বুঝো, কথা বুঝো, এমনি কিন্তু কেউ বুঝাবে না, কথা বুঝো। তাহলে এই জাতিবাচক বিশেষ্য এক বচনও হইতে পারে, বহু বচনও হইতে পারে, কিন্তু সমষ্টিবাচক বিশেষ্য এটা সবসময় বহু বচন। এখন দেখো দল, এক মানে দলে কি একজন থাকে? একজন দিয়ে দল হয়? বলো একজন দিয়ে দল হয়? সভা একজন দিয়ে সভা হয়? সমিতি একজন দিয়ে সমিতি হয়? মিছিল একজন দিয়ে মিছিল হয়? জনতা একজন দিয়ে মিছিল হয়, একজন দিয়ে জনতা হয়? বলো ঝাঁক, পাখির ঝাঁক বলি না, একটা পাখি দিয়ে কখনো ঝাঁক হয়? কথা কয় না। মাহফিল একজন দিয়ে মাহফিল হয়? বাবা জাতিবাচক বিশেষ্য যেটা একটা জাতির নাম, কবি, নদী একটা জাতের নাম, দল, সবাই এগুলো কোনো জাতের নাম না, এগুলো সবসময় বহু বচন বুঝাইতে ব্যবহৃত হয়। আর এগুলো এক বচন। পর্বত দ্বারা একটা পর্বতকেও বুঝাইতে পারে, অনেক পর্বতকে একসাথেও পর্বত বুঝাইতে পারে। দেশ দ্বারা আমি যদি বলি আমার দেশ সুন্দর, তাহলে একটা দেশ। আমি যদি বলি পৃথিবীতে দেশ রয়েছে, পৃথিবীতে অনেক দেশ রয়েছে, তাহলে বহু বচন। কিন্তু এইটা জীবনও একজন দিয়ে এক বচন না, না না, এটা বহু বচন, প্লুরাল ইংরেজিতে বলে। কথা বুঝাইতে পারছি তোমাদেরকে? বাবা বুঝছো তোমরা? সামনে আগাবো, সহজ পড়াশোনা। এরপর 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। এটা পড়ার লাগবো না, এটা পড়াইলে তোমরা ক্লাস থেকে বিরক্ত হয়ে উঠে চলে যাবা, দূর ভাই এগুলো পড়ার লাগে, এগুলো পড়ার লাগে। তো বস্তুবাচক বিশেষ্য কি? যেটা দ্বারা বস্তুকে বুঝাবে, বস্তু, বস্তু, কাপড়, হ্যাঁ, কাগজ, ইট, পাথর, ইংরেজিতে বলে ম্যাটেরিয়াল নাউন, পানি, মাটি, বস্তুবাচক বিশেষ্য। বুঝছো? এই 4টা বুঝছো কিনা? ভাইয়া ইংরেজি কেন পড়াচ্ছেন? মানে আমি যে ইংরেজিও জানি এটা তোমাদেরকে একটু বুঝাচ্ছি আর কি, বুঝছো? ঠিক আছে, ওকে, বলো বুঝছো? এই 4টা বুঝছো? নামবাচক, জাতিবাচক, সমষ্টিবাচক, বস্তুবাচক। নামবাচক, জাতিবাচক, সমষ্টিবাচক, বস্তুবাচক। বুঝছো? যদি বুঝো, দেখো নামবাচক, সমষ্টিবাচক অনেকগুলো চলে আসছে। আচ্ছা, এরপর আসো, আমরা এইটা বস্তুবাচক তো বুঝলাম। এখন 5 নাম্বার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গুণবাচক। গুণবাচক, বুঝছো? এরপর হচ্ছে ক্রিয়াবাচক। আচ্ছা, গুণবাচকটা কি? গুণবাচকটা হচ্ছে গুণ, এই যে গুণ আছে, গুণ মানে কি? অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ, গুণ বা অ্যাডজেক্টিভের নাউন ভার্সনটাই হচ্ছে গুণবাচক। গুণ বা অ্যাডজেক্টিভের নাউন রূপটাই হচ্ছে গুণবাচক বিশেষ্য। আবার বলছি, গুণ বা অ্যাডজেক্টিভের নাউন রূপটাই হচ্ছে গুণবাচক বিশেষ্য। আচ্ছা বলো তো, আমি যদি বলি ধরো সুন্দর, ঠিক আছে, তুমি বললা যে তানভীর ভাইয়ের চেহারা সুন্দর, মানে মানুষটার রং একটু কম হইতে পারে কিন্তু চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর। ছোটবেলায় আম্মা বলতো যে আমি কালো হইলো আমার ফেস কাটিং সুন্দর, চেহারা সুন্দর। আচ্ছা, তো এখন সুন্দর এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটার নাউন রূপটাই হচ্ছে গুণবাচক বিশেষ্য। তাহলে এই অ্যাডজেক্টিভের নাউন কি? অ্যাডজেক্টিভের নাউন হচ্ছে সৌন্দর্য। সৌন্দর্য কেমনে? মনে রাখবা, গুণবাচক বিশেষ্যতে এই জফালা, ঝ, তা, তয়, ভ, এই 4টা প্রত্যয় মুখস্থ। জফালা, ঝ, তয়, ভ, তা। জফালা, ঝ, তয়, ভ, আরেকটা হচ্ছে, সরি এটা হবে তা। জফালা, ঝ, আরেকটা হচ্ছে তয়, ভ, আরেকটা হচ্ছে তা। এই 4টা প্রত্যয় যুক্ত হয়। জফালা, ঝ, তয়, ভ, তা, এই 4টা প্রত্যয় যুক্ত হলে সেটাকে বলে, সেটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। কি বলে বাবা? সেটা গুণবাচক বিশেষ্য। তাহলে সৌন্দর্য, দেখো এখানে শেষে কি আছে? এখানে শেষে আছে জ। তাহলে বলো তো তরুণ,
তরুণ এটার গুণবাচক বিশেষ্য কি? বীর এটার গুণবাচক বিশেষ্য কি বলতে পারবা তোমরা? কৃপণ এটার গুণবাচক বিশেষ্য কি? দেখো তোমরাই বলো। সরল এটার গুণবাচক বিশেষ্য কি? এগুলো কিন্তু গুণ, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। সরল, কৃপণ এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। এগুলো অন্য পদ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, অন্য পদকে মডিফাই করে, বুঝছো? আচ্ছা, মাসুদ বিন বাদুল বলেছে আপনি আসলে অনেক সুন্দর ভাইয়া, মাশাআল্লাহ। থ্যাংক ইউ বাদুল, থ্যাংক ইউ। আচ্ছা এবার আসো, তাহলে এখন তরুণ এটা কি হবে? এই যে জফলা যুক্ত করো, তারুণ্য, দেখছো? বা তরুণ্য যাই বলো, তাহলে দেখো জফলা। বীর মানে কি? বীরত্ব, তয় ব যুক্ত হয়েছে। কৃপণ কি হবে বলো? কৃপণতা, কৃপণতা। সরল কি হবে? সরলতা। হ্যাঁ, এখানে কৃপণতা হতে পারে, কার্পণ্য হতে পারে, দুটাই হতে পারে, প্রবলেম নাই। কথা কি ক্লিয়ার? বাংলা কথা, খুব বাংলা কথা, বুঝছো? এরপর ক্রিয়াবাচক বিশেষ্য। এটা হচ্ছে ক্রিয়ার বিশেষ রূপ, মানে একটা ক্রিয়া, ওই ক্রিয়াটার বিশেষ রূপ হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। আচ্ছা তোমাদেরকে আমি একটু বলি, যেমন দেখো দেখছে, এই দেখছে ক্রিয়া, এটার বিশেষ রূপ। দেখছে কিন্তু ক্রিয়া, দেখছে ক্রিয়ার বিশেষ রূপ। অধিকাংশ ক্ষেত্রে এগুলোর সাথে অন যুক্ত হয়। অন কি যুক্ত হয়? অন। তাহলে দেখছে ক্রিয়ার বিশেষ রূপ কি? দর্শন। দেখো অন যুক্ত হয়েছে, দর্শন। দর্শন, দর্শন মানে দেখা। আবার ওই যে ধর্ষণ, এটা মানে কিন্তু এই এক, আর এটা মানে তো বুঝতে পারতেছো, দর্শন মানে দেখা, দর্শন। আচ্ছা, তো এটা পড়াইতে গেলে আমার একটা মজার কাহিনী মনে পড়ে। আমি হচ্ছে একবার রংপুর পড়াইতেছি, তো রং পড়াইতেছি, আর গতবারের আগের বার মনে হয়, তাই এক মেয়ে আমাকে বলছে, আমি ওদের প্রথম ক্লাসে ঢুকছি, পরে আবার আরেকটা মানে লাস্টের দিকে আবার রিভিশন ক্লাস নিয়েছি, আমি আর ক্লাস নিই নাই, অন্য টিচার পড়াইছে। তো আমি ক্লাসে ঢুকার পরে শেষে যখন মানে ক্লাসে ঢুকছি, তো এক মেয়ে আমার বলছে, ভাইয়া সেই প্রথম ক্লাসে আপনার ধর্ষণ পেলাম, এরপর আর পেলাম না। তো তো একটা দয়ের কারণে উচ্চারণ কিন্তু পরিবর্তন হয়ে যায়, বুঝছো? তাহলে এটা কি? দর্শন। তাহলে তোমরা আমাকে বলো তো, আমি যদি বলি যে খাচ্ছে, এটার বিশেষ রূপ কি হবে? ঘুমাচ্ছে, এটার বিশেষ রূপ কি হবে? দেখো বের করতে পারো কিনা? হ্যাঁ পারবা? চালাচ্ছে, এটার বিশেষ রূপ কি? বলো, চালাচ্ছে এটার বিশেষ রূপ কি? চালাচ্ছে মানে সে গাড়ি চালাচ্ছে, সে ঘুমাচ্ছে, সে খাচ্ছে। তাহলে পারবা এগুলো? আচ্ছা, তাহলে খাচ্ছে এটা কি বলো? ভোজন। ঘুমাচ্ছে এটা কি? শয়ন, শয়নে স্বপনে। চালাচ্ছে এটা কি? চলন। এরকম আরো আছে, যেমন দেখো খাওয়া, হ্যাঁ, পড়া, ঘুমা, ঘুমা, এগুলো কিন্তু ক্রিয়া না, এগুলো ক্রিয়াবাচক বিশেষ্য। এগুলো কি? এগুলো ক্রিয়াবাচক বিশেষ্য। আচ্ছা এইবার বলো, আমাকে বলো যে 6 ধরনের যদি পরীক্ষা প্রশ্ন আসে, বিশেষ্য পদ কাকে বলে, কত প্রকার ও কি কি? প্রশ্নটা কি তোমরা কি আনসার করতে পারবা? বিশেষ্য পদ কাকে বলে, কত প্রকার ও কি কি? বলো। বক্ষণ হয় না ভাইয়া? হ্যাঁ তাও হবে, বুঝছো? আমি কি বুঝাইতে পারছি? এই যে আমি যেভাবে একেবারে সহজে পড়াই না, বইটাতে এইভাবে দেওয়া আছে, তোমরা বইটা সংগ্রহ করে নিও। হ্যাঁ, এটা তোমরা সংগ্রহ করে নিও, তোমাদের দ্বিতীয় পত্রের জন্য আর কিচ্ছু করা লাগবে না। অনেকেই আছে অনেক বই পড়তেছে অগোছালো, এইটা কাছে রাখো, কিচ্ছু করা লাগবে না, খালি আমার ক্লাস করবা, এইটা কাছে রাখবা, দ্যাটস ইট, আর কিচ্ছু করা লাগবে না। তো এটা তাড়াতাড়ি তোমরা অর্ডার দিয়ে দিও। আচ্ছা এইবার আমরা হোপফুলি ব্যাপারটা বুঝতে পারছি। এইবার আসো আমরা একটু যাব, কোথায় যাব? আমরা একটু যেতে চাই ওকে। এরপর আসো আমরা 2 নাম্বার একটা কোশ্চেন সলভ করব, সেটা হচ্ছে বিশেষণ পদ। তাহলে বিশেষণ পদ কাকে বলে, কত প্রকার কি কি, এটা ক্লিয়ার। এইবার আসো আমরা একটু দেখি বিশেষণ পদ কাকে বলে, কত প্রকার কি কি।
বিশেষণ পদ কাকে বলে, কত প্রকার, কি কি, ঠিক আছে ভাইয়া। ঘুমানো বিশেষ্য, ঘুমন্ত। দেখো ঘুমানো, ঘুমানো এটাও বিশেষ্য, ঘুমাচ্ছে এটা হচ্ছে ক্রিয়া। তুমি কি বলতে পারবা সে ঘুমানো? ঘুমানো দিয়ে কি কখনো বাক্য কমপ্লিট হয় না? সে মানে ঘুমানো তো এটা তো ভাববাচক বিশেষ্য, ঘুমন্ত এটাও ভাববাচক বিশেষ্য, বুঝছো? এই যে আমরা বলি পড়া, পড়া কিন্তু ক্রিয়া না। পড়ছে, পড়তেছে এগুলো ক্রিয়া। পড়া, ঘুমা এগুলো কিন্তু ক্রিয়া না, ঘুমাচ্ছে ক্রিয়া। কনফিউশনগুলো ক্লিয়ার করতে হবে। ভাই যাচ্ছে কি বিশেষ্য না? যাচ্ছে তো ক্রিয়া, সে যাচ্ছে এটা তো ক্রিয়া, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে গুড। বইটার দাম 300 টাকা। ভাইয়া বই কি আগে পেমেন্ট করতে হবে তো? কি দেখি মামার বাড়ির আবদার নাকি? আচ্ছা আসো, চলো এবার আসো বিশেষণ। বিশেষণ হচ্ছে যেটা কোনো পদ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। অতিরিক্ত যেটা তথ্য দেয়, অতিরিক্ত তথ্য দিলেই সেটা হচ্ছে বিশেষণ। অতিরিক্ত তথ্য দিলেই সেটা হচ্ছে বিশেষণ। যেমন দেখো আমি বললাম যে লাল শাড়ি পরে, লাল শাড়ি পরে ললনা হেঁটে যায়, হেঁটে যায়, লাল শাড়ি পরে ললনা হেঁটে যায় অজানা মানুষের ধারে। লাল শাড়ি পরে ললনা হেঁটে যায় অজানা মানুষের ধারে। তাহলে এই শাড়ি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে লাল, খেয়াল করো। তাহলে লালটা হচ্ছে বিশেষণ। ললনা হেঁটে যায় অজানা মানুষ সম্পর্কে তথ্য দিচ্ছে অজানা, তাহলে এটা বিশেষণ। এটা কি বলো? এটা বিশেষণ, বুঝছো? এটা কি? এটা বিশেষণ। তাহলে যদি কোনো পদ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাহলে সেটা হচ্ছে বিশেষণ পদ। এতটুকু পর্যন্ত তো আমরা বুঝতে পারছি। এখন আমরা যদি দেখি যে জিনিসটা যদি একটু যদি প্র্যাকটিক্যালি যদি দেখার জন্য চেষ্টা করি, চলো আমরা একটু প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করি। প্রথমত হচ্ছে রূপবাচক বিশেষণ, অর্থাৎ যেই বিশেষণটা দ্বারা রূপ বুঝাবে, রূপ, রূপ, রং। রূপ মানে হচ্ছে সহজ কথা রং, রং বুঝালে সেটা হচ্ছে রূপবাচক বিশেষণ। যেমন দেখো লাল শাড়ি, তাহলে শাড়ির বিশেষণ লাল, এটা যেহেতু রং তার মানে এটা রূপবাচক বিশেষণ। দেখো সবুজ মাঠ, সবুজ মাঠ, তাহলে মাঠের রং যেহেতু সবুজ তাহলে সবুজটা হচ্ছে রূপবাচক বিশেষণ। এরপর গুণবাচক বিশেষণ কি? গুণবাচক বিশেষণ হচ্ছে যেটা দ্বারা গুণ বুঝাবে। যেমন দেখো চালাক ছেলে, চালাক ছেলে, তাহলে দেখো ছেলের গুণ কি? চালাক। দেখছো ছেলের গুণ কি? ছেলের গুণ চালাক, একটু বুঝো। দেখো যদি বলি চৌকস মানুষ, চৌকস মানে কি? দক্ষ, চৌকস মানুষ, তাহলে মানুষের বিশেষণ কে? চৌকস, তাহলে এটা হচ্ছে গুণবাচক বিশেষণ। অবস্থাবাচক বিশেষণ কি? যেটা তারা অবস্থা বুঝাবে। যেমন দেখো চলন্ত ট্রেন, চলন্ত ট্রেন, তাহলে ট্রেনের অবস্থা কি? চলন্ত, সুতরাং চলন্ত হচ্ছে অবস্থাবাচক বিশেষণ। তাহলে রূপবাচক বিশেষণ রং বুঝাবে, গুণবাচক বিশেষণ দ্বারা যেই বিশেষণ দ্বারা গুণ বুঝাবে, অবস্থাবাচক বিশেষণ মানে যেই বিশেষণটা দ্বারা অবস্থা বুঝাবে। এই তিনটা ক্লিয়ার হলে বলো ডান। এগুলো এক এক বইতে মানে এক এক রকম দেওয়া থাকে, তুমি যে কোনো একটা ফলো করলেই হবে। অনেক বইতে আমি বিশেষণ পদ, অনেক বইতে 11 প্রকার, অনেক বইতে 10 প্রকার, হোয়াট এভার। আমি সবগুলোই তোমাদেরকে পড়াই দিব। কোপাল ভাইয়া আমি লাইভ ক্লাস করতে পারছি না, গলায় ভাত আটকে আছে, শুধু আপনার জন্য, আপনি একটু রেসপন্স করো। তুই গলায় ভাত আটকে তুই মইরা যা, আমার জন্য নাকি ওর গলায় ভাত আটকে আছে? তুই গলায় ভাত আটকে মইরা যা, তারপর আমি জানাজা পড়তে যাব। আমার জন্য ওর আটকে গলায় ভাত আটকে আছে, মর তুই, বুঝছো? আচ্ছা তাহলে এইবার বুঝছো রূপবাচক, গুণবাচক, অবস্থাবাচক। এরপর আসো আমরা একটু দেখি সংখ্যাবাচক। খুবই সিম্পল সংখ্যাবাচক। সংখ্যাবাচক কি? অর্থাৎ যেটা দ্বারা সংখ্যা বুঝাবে, খুব সিম্পল। ধরো যদি বলি একদিন, একদিন, তাহলে এই যে দিনের বিশেষণ হচ্ছে এক, এটা হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ। ক্রমবাচক বিশেষণ হচ্ছে প্রথম দিন, ধরো যদি বলি প্রথম দিন। এগুলো এক এক বইতে এক এক রকম, আমি কিন্তু আবার বলতেছি এক এক রাইটারের মতে জিনিসগুলো প্রকারভেদগুলো এক এক রকম। সো তুমি যে কোনো একটা অনুসরণ করলেই হবে। তাহলে প্রথম দিন, এই প্রথমটা হচ্ছে ক্রমবাচক বিশেষণ। আচ্ছা এইবার আমি যদি বলি যে দশম শ্রেণী, তাহলে বলো তো এই দশম শ্রেণী, দশমটা কি সংখ্যাবাচক নাকি ক্রমবাচক হবে? কি মনে হয় তোমার কাছে? দশমটা কি সংখ্যাবাচক নাকি ক্রমবাচক হবে?
বলো তো ভাইয়া, দশমটা কি সংখ্যাবাচক নাকি ক্রমবাচক? একটু বুঝা বললো। হ্যাঁ, দশম দিন। তাহলে দেখো, যদি 10 হইতো তাহলে সংখ্যাবাচক হইতো, যদি 10 হইতো তাহলে সংখ্যাবাচক হইতো। এখন দশম হইলে সেটা কিন্তু ক্রমবাচক। সেটা কি? ক্রমবাচক। এরপর আসো পরিমাণবাচক। পরিমাণবাচক তো বুঝোই, যেটা দ্বারা পরিমাণ বুঝাবে। যেমন দেখো, যদি বলি আধা কেজি চাল, আধা কেজি চাল, তাহলে চালের পরিমাণ বুঝাচ্ছে এটা আধা কেজি। তাহলে আধা কেজিটা হচ্ছে পরিমাণবাচক বিশেষণ। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি ভাইয়া? বলো তো, এই সংখ্যাবাচক, ক্রমবাচক আর পরিমাণবাচক, এই তিনটার কনসেপ্টটা ক্লিয়ার কিনা? তাহলে সামনে আগাবো। গুড। এই যে দেখো, তোমরা তো বুঝতেছো, তোমরা তো সবই পারো, তোমরা তো সবই পারো। তোমাদের কাছ থেকে তো আমার শেখা লাগবে, যা অবস্থা দেখতেছি। আচ্ছা, একটা লিখছে ক্রম, এটা তো ক্রম বাউজের হয়ে গেছে। ওকে, ডান। তাহলে সংখ্যাবাচক, ক্রমবাচক, পরিমাণবাচক, ক্লিয়ার? এবার আসো আমরা দেখি উপাদানবাচক। উপাদান মানে হচ্ছে, ধরো আমার এই কাপড়টা তৈরি করার উপাদান কি? পাঞ্জাবি তৈরি করার উপাদান কি? সুতা। তাহলে উপাদান হচ্ছে যেটা দিয়ে তৈরি করা হয়। যেমন দেখো, পাথুরে মূর্তি, পাথুরে মূর্তি, তাহলে মূর্তির উপাদানকে পাথর। এখান থেকে কিন্তু বিশেষণ থেকে পরীক্ষাতে অনেক প্রশ্ন আসে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে পাথুরে মূর্তি, মূর্তির উপাদান পাথর, তাহলে পাথরটা হচ্ছে উপাদানবাচক বিশেষণ। তাহলে বলো তো, কাঠের দরজা, কাঠের দরজা, বলো তো এখানে দরজার বিশেষণকে, দরজার উপাদানবাচক বিশেষণ হচ্ছে কাঠ। মেটে কলসি, মেটে মানে মাটির, মেটে কলসি, তাহলে কলসির বানানোর উপাদান কি? মেটে, তাহলে মেটেটা হচ্ছে উপাদানবাচক বিশেষণ। বুঝছো? এরপর প্রশ্নবাচক বিশেষণ, এটা তো জানোই যে কে, কারা ইত্যাদি, এগুলো হচ্ছে প্রশ্নবাচক। সিম্পল জিনিস, এটা তো পারবাই। কে, কারা মানে যেগুলো দিয়ে প্রশ্ন করা বোঝায়। এরপর হচ্ছে নির্দিষ্টতাবাচক বিশেষণ, অর্থাৎ যে বিশেষণটা কোনো কিছুকে নির্দিষ্ট করো। ধরো আমি বললাম এই লোক, এখন দেখো তো ভাই, লোকটাকে কিন্তু নির্দিষ্ট করে দিছে, এই লোক। আচ্ছা ধরো আমি যদি বলি এই লোক, তাহলে বলো তো লোকটা কি অনির্দিষ্ট? বাবা বুঝো, কথা বুঝো, মাথা খেলাইও, মাথাকে পড়াশোনায় ব্যবহার করো। মাথাকে উল্টাপাল্টা জায়গায় ব্যবহার করলে পড়াশোনা মাথায় যাবে না, ঢুকবে না। তাহলে আমি যদি বলি এই লোক, এখন এই লোক দ্বারা কি লোকটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? কথা বুঝো নাই। ধরো আমি বললাম এই কলম, একটু বুঝো, কথা বুঝো, এই কলম, তাহলে বলো তো এই কলমটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? নির্দিষ্ট। আমি বললাম সেই দিন, সেই দিনের কথা মনে পড়ে, তাহলে সেই দিন দ্বারা কি দিনটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? কথা বুঝ ভালো করে। সেই দিন এটা হয়েছে বলি না, তাহলে সেই দিনটা কিন্তু নির্দিষ্ট, ফিক্সড। অনির্দিষ্ট কোনো দিনের কথা বলতেছি না, একটা নির্দিষ্ট দিনের কথা বলতেছি। তাহলে এইটা হচ্ছে কি, এই সেইটা হচ্ছে নির্দিষ্টতাবাচক বিশেষণ। ঠিক আছে? লাস্ট বিধেয় বিশেষণ। এবার বলো, বিশেষণ কি বিশেষের আগে বসে নাকি পরে বসে? আমার কথার আগে উত্তর দিতে হবে, পরে আমি পড়াবো। আগে আমার সাথে রেসপন্স করতে হবে, তারপর কথা হবে। বিশেষণ মানে অ্যাডজেক্টিভ, বিশেষণ মানে কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি নাউনের আগে বসে নাকি পরে বসে? কথা না বুঝলে পিড়ামু এখন। তাহলে বিশেষণ অ্যাডজেক্টিভ কি আগে বসে নাকি পরে বসে? বলো, অ্যাডজেক্টিভ আগে বসে নাকি পরে বসে? বলো। ডেফিনেটলি আগে বসে। দেখো, এটা বোঝার জন্য রকেট সায়েন্স জানতে হবে না বাবা। এই যে কাঠের দরজা, দরজার আগে বিশেষণ। মেটে কলসি, কলসির আগে বিশেষণ। এই লোক, লোকের আগে বিশেষণ। তাহলে আগে বসে। যদি ঘাটতেরা হয় যে না আমি আগে বসবো না, আমি পরে বসবো, ঘাটতেরা না, আমি যেটা কইছি এটাই, এটা এমনি হয় না, এমনি না, অমন অমন। তো ঘাটতেরা যে, সেই হচ্ছে মূলত বিধেয় বিশেষণ। বিশেষণ যদি বলে না আমি আগে বসবো না, আমি পরে বসবো। যেমন দেখো, আমি যদি বলি লোকটি পাগল, লোকটি পাগল, তাহলে লোকের বিশেষণ পাগল, লোকের বিশেষণকে পাগল। কথা বুঝো, লোকের বিশেষণ পাগল। এখন লোকের বিশেষণ যদি পাগল হয়, তাহলে এই পাগল তো আগে বসার কথা ছিল, কিন্তু পাগল পাগলামি করে পাগল চলে গেছে পরে। তাহলে যেহেতু সে পাগলামি করছে, এই জন্য সে হচ্ছে বিধেয় বিশেষণ। বুঝছো? যদি বলি ছেলেটি সুদর্শন, ছেলেটি সুদর্শন,
এখন ছেলেটি যখন সুদর্শন, তখন সুদর্শনটা পরে চলে গেছে, ঘাটতারামি করছে, এই জন্য এটার নাম হচ্ছে বিধেয় বিশেষণ। অর্থাৎ বিশেষণ যখন পরে বসে সেই বিশেষণকে বলা হয় বিধেয় বিশেষণ। এবার খেয়াল করো, স্ট্রাকচারটা সাধারণত হয় এরকম, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমি কিন্তু ভালো ইংরেজি পড়াইতে পারি। এখন যদি এমন হয় অ্যাডজেক্টিভের আগে আরেকটা অ্যাডজেক্টিভ, তাহলে ঘটনাটা কেমন দাঁড়ায়? এই ঘটনাটাই হচ্ছে ভাববাচক বিশেষণ। ভাববাচক বিশেষণ। যেমন ইংরেজিতে যদি আমি বলতে চাই, একটা বাক্য যদি বলি, কি বাক্য বলবো? আচ্ছা মাথায় আসতেছে না, মাথায় আসলে বলবো। বাংলাতেই বলি, দেখি পারি কিনা। ইংরেজিতে আমি পারি, ইংরেজি এরকম 2-4টা বাক্য বানাই নিতে পারবো, বাট আমি চাচ্ছি যে তোমাদেরকে আমি বাংলা বাক্য দিয়ে বুঝাই। মানে পারি না এটা না, অবশ্যই পারি, কিন্তু আমি তোমাদেরকে এখন বাংলা বাক্য দিয়ে বুঝাবো। তো লজ্জার কিছু নাই। আসো আমরা একটু দেখি। যেমন খেয়াল করো, খুব চমৎকার চমৎকার দিন। দেখো, খুব চমৎকার দিন। এখন দিনের বিশেষণকে দেখো, দিন কিন্তু নাউন, তাহলে দিনের বিশেষণ অ্যাডজেক্টিভ, দিনের বিশেষণ চমৎকার। আবার কেমন চমৎকার, খুব চমৎকার। এই যে দেখো, চমৎকারের বিশেষণ হচ্ছে কে? খুব। তাহলে এই খুবটা হচ্ছে বিধেয় বিশেষণ। তাহলে বিধেয় বিশেষণ কি? বিধেয় বিশেষণ হচ্ছে বিশেষণের বিশেষণ। বিধেয় বিশেষণ হচ্ছে বিশেষণের বিশেষণ। হ্যাঁ, বিধেয় বিশেষণ হচ্ছে বিশেষণের বিশেষণ। বিধেয় বিশেষণ হচ্ছে বিশেষণের বিশেষণ। আমার কথা বুঝো নাই? বিধেয় বিশেষণ মানে কি? বিশেষণের বিশেষণ। বিধেয় বিশেষণ কি? বিশেষণের বিশেষণ। কথা কি বোঝা গেছে না বুঝো নাই? কথা বুঝছো? ওকে ফাইন। এবার চলো কোশ্চেন সলভ করি। এবার দেখো, সিলেট বোর্ড 2023 অনুচ্ছেদ থেকে 5টি বিশেষণ পদ খুঁজে বের করো। এইবার বিশেষণ পদ মানে বের করার একটা কৌশল তোমাদেরকে আমি বলতে পারি। সাধারণত অধিকাংশ ক্ষেত্রে কেমন, ঠিক আছে, এইটা দিয়ে তুমি যদি প্রশ্ন করো তাহলে 90% বিশেষণ পাওয়া যায়। দেখো একটু যদি খেয়াল করে দেখো, লাল ফুল, তাহলে কেমন ফুল? লাল ফুল। সবুজ মাঠ, সবুজ মাঠ, তাহলে কেমন মাঠ? সবুজ মাঠ। বুঝো? চলন্ত ট্রেন, তাহলে দেখো কেমন ট্রেন? চলন্ত ট্রেন। তাহলে এখন এই জিনিসটা যদি বুঝো, তাহলে আসো এখান থেকে 5টা বিশেষণ পদ খুঁজে বের করো। রেইনকোট গল্প থেকে দেওয়া হয়েছে। আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা হয়েছে। 2.5 বছরের মেয়েটার সদ্য ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বুলি শুনে সে চমকে উঠে মিন্টুকে ঢুকে পড়লো অস্ত্রশস্ত্র হাতে। তার মানে পিছু ঢুকেছে মিলিটারি। তার মানে না, দরজা ছিটকানি খিল সব বন্ধ। তাকে কি মিন্টুর মতো দেখাচ্ছে? মিলিটারি আবার ভুল করে বসবে না তো? এর মধ্যে তার 5 বছরের ছেলেটা গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয়, আব্বু ছোট মামার মতো, আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। আব্বু তাহলে মুক্তিবাহিনী, তাই না? এখন আমাদেরকে খেয়াল করো। দেখো প্রথমত হচ্ছে এই যে দেখো, বছরের বিশেষণ সেটাকে 2.5, ঠিক আছে? এখন তুমি এখানে 2.5কেও বিশেষণ ধরতে পারো, সমস্যা নাই। 2.5 বলতে 2.5 হলে বছরের বিশেষণ। আবার তুমি যদি 2.5 বছরও যদি বিশেষণ ধরো তাহলেও সমস্যা নাই। তাহলে মেয়ের বিশেষণ হচ্ছে 2.5 বছর। বাট 2.5টা ধরাটাই লজিক্যাল, কারণ 2.5 যেহেতু একেবারে পিওর বিশেষণ, তাই আমরা এখানে 2.5কেই ধরলাম। 2.5 একটা বিশেষণ, 2.5 বছর। তাহলে কত বছর? 2.5 বছর। এরপর দেখো এই যে গলা, গলাকে বিশেষায়িত করতেছে কে? ঘুম ভাঙা গলা। কেমন গলা? মেয়ের গলা কেমন? কেমন গলা? উত্তর হচ্ছে ঘুম ভাঙা গলা। ঘুম ভাঙা গলা, ঠিক আছে? 2টা বিশেষণ পেলাম। এরপর দেখো কেমন বুলি, ভাঙা ভাঙা বুলি। তাহলে দেখো আরেকটা বিশেষণ পেলাম, ভাঙা ভাঙা, ভাঙা ভাঙা, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো এই যে 5, এই 5টা কিন্তু বিশেষণ, বছরের বিশেষণ। তাহলে ওই যে 2.5 এর মতো 5, এটাও কিন্তু বিশেষণ। গম্ভীর চোখে, কেমন চোখ? গম্ভীর চোখ। 5টা পেয়ে গেলাম। আরেকটা হচ্ছে কি? গম্ভীর চোখ। শেষ। সহজ, সহজ। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। কারো
কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় নিঃসংকোচে করতে পারো, ঠিক আছে? আড়াই অবস্থা বুঝাচ্ছে তাই এটা বিশেষণ না রে বাবা। বাবা আড়াইটা হচ্ছে ওই যে আমরা যে বলি না যে পরিমাণবাচক সংখ্যাবাচক বিশেষণ পড়ছো না, ওইগুলো আর কি, সংখ্যা বুঝালেই সেটা বিশেষণ, ঠিক আছে? গুড ভাই, আপনার গলা ভাঙা ভাঙা, তাই কার কোনো কোশ্চেন নাই? অবশ্য আমি এত ভালো পড়াচ্ছি যে কোশ্চেন থাকার সুযোগই নাই। আমি যখন পড়াই তখন আমি চিন্তা করি যে আমি টিচার না, আমি স্টুডেন্ট। আমি স্টুডেন্ট থাকলে আমি কিভাবে পোলাপাইন, আমি স্টুডেন্ট হলে জিনিসটা আমি ধরতে পারতাম কিনা। যদি আমি মেধাবী তো আমি তো অনেক সহজে ধরতে পারি, তবু আমি নিজেকে চিন্তা করি যে আমি খুব মূর্খ, তোমাদের মতো মূর্খ। তো একটা মূর্খ স্টুডেন্টরা যেভাবে পড়ানো দরকার আমি চেষ্টা করি সেভাবে পড়ানোর জন্য, ঠিক আছে? ছোট হবে না, হ্যাঁ ছোটও হবে, এই যে ছোট বিশেষণ হবে, অনেক বিশেষণ আছে, তুমি বাইর করতে পারো, কোনো সমস্যা নেই, বুঝছো? আচ্ছা চলো এরপর দেখো এইটা খুঁজে বের করো। ঢাকা বোর্ড 2017 নিম্নলিখিত অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ খুঁজে বের করো। মানে তোমাদেরকে এখানে বলবে যে 5টা বিশেষণ পদ খুঁজে বের করতে। অপরের জন্য তুমি তোমার প্রাণ দাও, আমি বলতে চাই না। অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তুমি দূর করো, অপরকে একটুখানি সুখ দাও, অপরের সঙ্গে একটুখানি মিষ্টি কথা বলো, পথের অসহায় মানুষটির দিকে করুণ কটাক্ষ নিক্ষেপ করো, তাহলেই অনেক হবে। তাহলে এটা তো পারবা। বইটাকে প্রীতে দিবেন? ওই যে বললাম না দিব, এটা তো বলছি বাবা, হৃদয় বাবা হৃদয়, এটা আমি বলছি তো যে বইটা ফ্রিতে দিতে হলে কি করা লাগবে, মানে নিতে হলে কি করা লাগবে, বুঝছো? ছোটবেলায় যখন ছোট ছিলাম তখন ওই যে বাড়ির যে ছোট ছোট পিচ্চি বাচ্চা পোলাপান যেটি ছিল, ওই মনে করে আমার সম্পর্কে স্বাস্থ্য ভাই হয়, আমি ওরও কইতাম যে আব্বা ডাক। মানে একটা জিনিসটা মানে ছোটবেলায় এই দুষ্টামিটা করতাম, তোমরা অনেকেই করছো। দেখা গেল যে ও সম্পর্কে আমার অন্য কিছু হইতেছে বাড়ির, হ্যাঁ, ওরও কইতাম যে আব্বা ডাক। এটা ছোটবেলা থেকে একটা মানুষের একটা শখ থাকে, আমার এই শখ আর কি। আচ্ছা এইবার আসো, হ্যাঁ আমরা একটু দেখি এখান থেকে। দেখো তাহলে খুব সিম্পল, খেয়াল করে দেখো, বুঝছো? আপনি ভালো পড়ান ঠিক আছে, তবে এই টপিক এমনিতেই ইজি, তাই কোনো কোশ্চেন নাই। না ব্যাপারটা আসলে এরকম না, টপিক ইজি, তুমি যেটা বলছো সেটা ঠিক, মানে আহামরি অন্য টিচারের কাছে পড়লেও তুমি জিনিসটা উনি তোমাকে বুঝাইতে পারবে, কিন্তু ব্যাপারটা আসলে তোমার দৃষ্টিকোণ থেকে। এখানে অনেক স্টুডেন্ট আছে যে এই 1.5 বছরে বা 1 বছরে সে এই টপিক ধরেই না। আমি একদম কসম করে বলতে পারি যে এখানে অর্ধেকের বেশি স্টুডেন্ট এই টপিক মানে তার এই ইন্টারমিডিয়েট লাইফে 1 ঘন্টাও ঠিক করে পড়া নাই, গড়ে যদি হিসাব করো 1 ঘন্টাও সে ঠিক করে পড়ে না, এমন স্টুডেন্ট অর্ধেকের বেশি। তাহলে ওর কাছে জিনিসটা আসলে সঠিক না, ও কিন্তু এই জিনিসটা প্রথম পড়তেছে, ওর কাছে কিন্তু জিনিসটা সঠিক না। তো টপিক ইজি, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা জিনিসটা অনেকেই পড়ি নাই, বুঝছো? আচ্ছা এইবার আসো দেখো আমরা একটু বের করি ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ। দেখো দুঃখকে বিশেষায়িত করতেছে, এই যে দেখো ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ, কেমন দুঃখ? ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ। দেখো জাস্ট কেমন দিয়ে প্রশ্ন করলে হবে, কেমন সুখ? একটুখানি সুখ, দেখছো? এই যে আরেকটা বিশেষণ। এরপর দেখো কথা, কেমন কথা? মিষ্টি কথা, দেখছো? কেমন কথা? মিষ্টি কথা, দেখো মিষ্টি। এখন এই যে এইখানে যে একটুখানি আছে, এটা কিন্তু আবার মিষ্টির বিশেষণ। সো এটাকে আমরা বলি এটা হচ্ছে বিশেষণের বিশেষণ। ওই যে ভাব বিশেষণ যেটা, এটা হচ্ছে কি বিশেষণের বিশেষণ। সো এটাকে আমরা উত্তর না নিই, এটাও বিশেষণ, তবে এটা বিশেষণের বিশেষণ। এটাকে ছাড়া আমরা চেষ্টা করি 5টা মিলাইতে পারি কিনা। এরপর দেখো এই যে মানুষ, কেমন মানুষ? অসহায় মানুষ, দেখছো? তাহলে আমরা 4টা পেলাম। এরপর দেখো এই যে আরেকটা দেখো করুণ কটাক্ষ, কেমন কটাক্ষ? করুণ। সো 5টা বিশেষণ শেষ, ঠিক আছে? আচ্ছা একজন বলছে ভাইয়া মেহেদী হাসান ভাইয়া বিয়ে করেন, তাহলে বাবা ডাক শুনবেন কেন? এটা আমি জানি না, এটা কি আমি জানি না? তো এটা তোরা আলাদা করে কোন লাগবো কেন? বুঝলাম না, মানে লজ্জা শরম কি চোখ থেকে উঠে গেছে? হ্যাঁ ভাইয়া দেখতে যেমন সুন্দর, ভাইয়া পড়ায়ও তেমন সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা এইবার আসো, এরপর আসো, তাহলে হয়ে গেল আমাদের কাজ। এবার আসো আরেকটা, যশোর বোর্ড 2017, দেখছো বিশেষণ থেকে কতগুলো প্রশ্ন আসে। এবার আসো নিম্নলিখিত অনুচ্ছেদ থেকে 5টা, এখানে তোমাদের 5টা বিশেষণ পদ বলে আর কি, আমি 5টা উঠে দিয়েছি যাতে তোমরা সবগুলো বিশেষণ নির্ণয় করতে পারো। আদিকবি বাল্মীকি, তিনি রামায়ণের আদিকবি বাল্মীকি। তো এই বাল্মীকি একদিন কাক ঢাকা ভোরে, কাক ঢাকা ভোর মানে হচ্ছে যে এই ভোরে কাক ডাকে একেবারে
সবুজ ঘাসের উপর আনমনে বসে গাছের ঢালে বসে চঞ্চল দুটি সাদা বক। এখানে অনেক বিশেষণ আছে, অনেক, মানে 5টা বের করো, অনেক বিশেষণ আছে, ঠিক আছে। ভাইকে আজকে না খেয়ে ক্লাস করাচ্ছেন না, এটা আসলে খুব সত্য যে আমি মানে দুপুর তো আমি আসলে খুব তাড়াহুড়ো করে ক্লাসে ঢুকছি, মানে আমাদের বইয়ের কাজ ছিল, কাজ করতেছি, দেরি হয়ে গেছে, কোনোরকম গোসল করে কোনোরকম 4 রাকাত নামাজ পড়ছি, মানে পুরো নামাজটাও পড়তে পারিনি তোমাদের জন্য, 4 রাকাত খালি ফরজটা আদায় করে অল্প 2টা ভাত খেয়ে আইসা ক্লাস নিয়েছি। জাস্ট টাইমে কিন্তু ক্লাসটা ঢুকে গেছে, জাস্ট 1 মিনিট মনে হয় লেট হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এবার আসো, খাওয়া দাওয়া আরো করতে হবে। উত্তরপত্র কিভাবে লিখবো? একদম ইজি, মানে 5টা বিশেষণ পদ বের করতে বললে জাস্ট বিশেষণ লিখে জাস্ট 5টা বিশেষণ লিখে দিবা, একেবারে ইজি, মানে কিছুই করা লাগবে না। মানে ধরো আগের কোশ্চেনটাই দেখো, এই যে দেখো, এই যে বিশেষণ পদ, এভাবে লিখে বিশেষণগুলো লিখে দিবা। আর লিখতে সর্বোচ্চ 20 সেকেন্ড সময় লাগবে। রচনামূলক প্রশ্ন লিখতে কিন্তু তুলনামূলক সময় অনেক লাগে, কিন্তু এই ধরনের প্রশ্নগুলো অনেক কম সময় লাগে, হ্যাঁ। আচ্ছা, এবার চলো আমরা একটু দেখি। দেখো, আদি কবি বাল্মীকি, তাহলে দেখো কবির বিশেষণ কিন্তু আদি। কেমন কবি? আদি কবি। একদিন কাক ঢাকা ভোর, কেমন ভোর? কাক ঢাকা ভোর। সবুজ ঘাস, কেমন ঘাস? সবুজ ঘাস। আনমনে বসে আছেন গাছের ডালে চঞ্চল দুটি, হ্যাঁ, সাদা বক, তাহলে কেমন বক? সাদা বক। বকির দিকে তাকাচ্ছিলেন, এমন সময় একজন শিকারী নিচে সোনালী রং, কেমন রং? সোনালী রং, তীর নিক্ষেপ করলেন, একটি বকের দেহে তীর বিদ্ধ হলো। বেখেয়ালি কবি, কেমন কবি? বেখেয়ালি। 2টি শ্লোক, তাহলে শ্লোক কয়টি শ্লোক? 2টি শ্লোক, হ্যাঁ। এভাবে প্রথম কবিতা, তাহলে কবিতা কেমন কবিতা? প্রথম কবিতা শেষ। অনেকগুলো বিশেষণ শেষ, বুঝছো? তোমার তো পরীক্ষাতে সবগুলো লিখতে বলবে না, বলবে যে কোনো 5টা, সো তুমি যে কোনো 5টা লিখলে হয়ে যাবে, সহজ। এইবার বলো, বিশেষণ পদ থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, বিশেষণ পদ থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, প্রশ্ন কি আনসার করতে পারবা না পারবা না? না পারলে নিজের গালে নিজে থাপ্পড় মারবি 3 বেলা রুটিন করে। এইবার চলো আমরা একটু পড়ি, আবেগ শব্দ কাকে বলে, কত প্রকার ও কি কি। আগে কনসেপ্টটা একটু বুঝো। কনসেপ্টটা হচ্ছে, আবেগ শব্দ বলতে আমরা বুঝি যেই শব্দটা মনের আবেগ, ইমোশন প্রকাশ করার জন্য যেটা বসে। কিন্তু এই ধরনের শব্দগুলো বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে না, বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে না। মানে ব্যাপারটা হচ্ছে, এই ধরনের বাক্যগুলো ছাড়া বাক্যটা পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করে। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, যেমন খেয়াল করো, আমরা একটা বাক্য লিখলাম, আমি বললাম, ইস তোমার যন্ত্রণায় বাঁচি না। ইস তোমার যন্ত্রণায় বাঁচি না, খুব বিরক্তি সূচক, তাই না? তাহলে দেখো, এই যে এখানে ইসটা আছে, এই ইসটা ছাড়াও কিন্তু বাক্য কিন্তু পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করে। এইটা হচ্ছে আমার মূল বাক্য, তোমার যন্ত্রণায় বাঁচি না, এটা মূল বাক্য। এখন এই যে মূল বাক্যটা আছে না, এই মূল বাক্যের জন্য, অর্থ প্রকাশের জন্য ইসের সাহায্য নেওয়া লাগে না। ইসটা হচ্ছে কেবল আবেগ প্রকাশের জন্য ব্যবহার করা হয়। তাহলে এইটা হচ্ছে আমাদের আবেগ শব্দ। এটা কি শব্দ? এইটা হচ্ছে আমাদের আবেগ শব্দ। কথা কি বুঝাইতে পারছি? কথা কি ক্লিয়ার? যেমন বলে, ওগো হ্যাঁ এদিকে এসো একটু, ওগো এদিকে এসো একটু। এখন এই দিকে এসো একটু, এটা হচ্ছে আমার মূল বাক্য। এই যে ওগোটা আছে, এটা হচ্ছে আবেগ শব্দ। এটা কি শব্দ? আবেগ শব্দ। যেমন বললো, উফ বড্ড ব্যথা পেয়েছি, বড্ড ব্যথা পেয়েছি, তাহলে মূল বাক্য হচ্ছে বড্ড ব্যথা পেয়েছি। তাহলে এই যে দেখো, উফ, এরপর ছি ছি তুমি এত নীচ, তুমি এত নীচ। তাহলে এই যে দেখো ছি ছি আছে, এটা হচ্ছে আবেগ। ওই যে একটা গান আছে না, কি জানি, ছি ছি, কি একটা গান আছে না, যে কি একটা গান আছে, মানে ফেসবুকে এখন খুব শোনা যায়, তোমরা জানো। আচ্ছা, একজন বল, ইস যদি একটা গার্লফ্রেন্ড, এটাকে ব্যান করো, ওগো, ঠিক আছে, হ্যাঁ, ছি ছি তুমি এত নীচ। এরপরে যে বলে না, আহা 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 শোনা গো আমার, তো এই আহা হচ্ছে আবেগ শব্দ। আহা, সেদিন যদি আবার ফিরে পেতাম, সেদিন যদি আবার ফিরে পেতাম,
এরপর বলে বেশ, বেশ, আবার চলো যাই। কোথায় যাই? কোথায় যাই? পড়তে যাই। বুঝছো? কথা বুঝছো? পড়াশোনা শেষে বললো, বাহ, তুমি তো চমৎকার চমৎকার পড়াশোনা পারো। তাহলে বাহটা হচ্ছে আবেগ, বেশটা হচ্ছে আবেগ। এর বলে সাবাস, তোমার উপর আমার পূর্ণ আস্থা এসেছে। অনেক কিছু লিখলাম না, ধরো সাবাস, এটা হচ্ছে তোমার আবেগ শব্দ। শেষ। কথা কি বুঝাইতে পারছি নাকি বাড়িয়ে বলেছি? কথা কি বুঝাতে পেরেছি নাকি বাড়িয়ে বলেছি? কথা কি বুঝাইতে পারছি নাকি বাড়িয়ে বলেছি? ঠিক। তাহলে হোপফুলি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। বুঝছো? আচ্ছা, চলো এবার আসলে আমরা একটু টাইপগুলো নিয়ে আলোচনা করি। এটা তোমরা বুঝছো এবং আমি জানি এটা অনেক ভালো করে বুঝছো। আচ্ছা, এবার দেখো আবেগ শব্দ কাকে বলে। খুব সহজ। যে সকল শব্দের সাহায্যে, আবেগ শব্দ কাকে বলে দেখো, যে সকল শব্দের সাহায্যে, বুঝো, যে সকল শব্দ, কিরে কই যায় এটা, যে সকল, আচ্ছা গানটা মনে পড়ছে, কি জানি, আরে দেখ আমি গানটা ভুলে গেছি, ওই যে ছি ছি ছি, কি জানি আমি ভুলে গেছি রে, ছি 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 রে ননি, ছি ছি ছি, এটাই যা, হ্যাঁ এটাই। এটা মানে কি আসলে আমি জানি না, কিন্তু দেখি ফেসবুকে আর কি। তো যাই হোক, আসো, তো ছি ছি এটা হচ্ছে আবেগ। তো এবার আসো, আবেগ শব্দ কাকে বলে? যেসব শব্দের সাহায্যে মনের নানা ভাব বা আবেগ প্রকাশ করা হয় তাকে আবেগ শব্দ বলে। জাস্ট এই সংজ্ঞাটা দিবা যদি প্রশ্ন আসে, যদি প্রশ্ন আনসার করতে চাও। আবেগ শব্দ কাকে বলে, কত প্রকার, কি কি? তাহলে যেসব শব্দের সাহায্যে মনের নানা ভাব বা আবেগ প্রকাশ করে। বুঝছি, কিন্তু সংজ্ঞাহীন কিভাবে লিখবো? বোকারাম, থাপড়া মুদিরে। তোর তো আগে কনসেপ্ট বুঝাইছি, এরপরে তো তোর ডিটেলসটা বুঝাচ্ছি, যে সংজ্ঞা তো এখন দিচ্ছি। এখানে টাইপ তো দুইটা, একটা হচ্ছে কোশ্চেন আর একটা হচ্ছে, এখন তোমাকে যদি আইডেন্টিফাই করতে বলো তাহলে তুমি যদি সংজ্ঞা জেনে তো আইডেন্টিফাই করতে পারবে না। তো দুই স্টেপে পড়াই দিতেছি, ওইটা নিয়ে তোমার মানে নেওয়া লাগবে না যে সংজ্ঞা ছাড়া কেমনে, ওটা সংজ্ঞা ছাড়া কি করা লাগবে ওটা আমি জানি, সংজ্ঞা যে পড়ার লাগবে ওটাও আমি জানি। কুল থাকো। আচ্ছা বুঝছো? তানভীর ইসলাম, উফ ভাইয়া চুলগুলো কি সুন্দর, ধন্যবাদ তানভীর। আচ্ছা এবার আসো, তাহলে এইটা হচ্ছে সংজ্ঞা, যে যেসব শব্দের সাহায্যে মনের নানা ভাব বা আবেগ প্রকাশ করা হয় তাকে আবেগ শব্দ বলে। শেষ। এবার আসো আমরা একটু মানে জিনিসগুলো একটু বুঝি। যেমন সিদ্ধান্তবাচক আবেগ, যেমন হ্যাঁ, হ্যাঁ যাব, এই যে দেখো হ্যাঁ, এটা সিদ্ধান্তবাচক আবেগ, মানে সিদ্ধান্ত নিলাম। যেমন বললাম যে না যাব না, তাহলে এটা এই নাটা দ্বারাও আমি সিদ্ধান্ত নিলাম, তাহলে এটা হচ্ছে সিদ্ধান্ত সূচক আবেগ বা সিদ্ধান্তবাচক আবেগ, যাই বলো। এরপর হচ্ছে বেশ, চলো যাই, তাহলে এই যে দেখো এটা দ্বারা আমি সিদ্ধান্ত নিলাম যে আমি যাব, তাহলে বেশটা হচ্ছে সিদ্ধান্তবাচক আবেগ। প্রশংসাবাচক আবেগগুলো তো জানো, বাহ এটা প্রশংসাবাচক আবেগ, সাবাস এটা প্রশংসাবাচক আবেগ, বুঝছো? এরপর বিরক্তি সূচক আবেগ। বিরক্তি সূচক আবেগ, যেমন আমি বললাম যে ইস তোমার যন্ত্রণায় বাঁচি না, তাহলে ইসটা হচ্ছে বিরক্তি সূচক আবেগ। হ্যাঁ, এরপর আরো হতে পারে, যেমন উফ কি জ্বালা, দেখো উফ কি জ্বালা, তাহলে এই যে দেখো এই যে উফটা হচ্ছে কি বিরক্তি সূচক আবেগ। এবার দেখো ভয় বা যন্ত্রণা সূচক আবেগ, বুঝছো? তো ভয় বা যন্ত্রণার সূচক আবেগ কি? যেমন আমি বললাম যে ভয় বা যন্ত্রণার সূচক আবেগ, যেমন আমি বললাম, যেমন এগুলো অনেক মানে অনেকগুলোই আসলে হইতে পারে। হ্যাঁ, অনেক মানে বাক্যটা যদি ভয় বা যন্ত্রণার সূচক আবেগ হয় তাহলে এটা হতে পারে, বুঝছো? আচ্ছা এরপর দেখো আমি বললাম যে এর হচ্ছে বিস্ময়, মানে খুব আশ্চর্যজনক কোনো কিছু যদি বুঝায়। যেমন আমি বললাম যে আরে এখনো মরিসনি তুই, তাহলে আরে দ্বারা আমি খুব আশ্চর্য প্রকাশ করতেছি, খুব বিস্ময়, বিস্ময় মানে কি আশ্চর্য। করুণা সূচক আবেগ, যেমন আমি বললাম যে হায় হায়, হায় হায় ছেলেটার কি অবস্থা, আহারে বেচারার কি অবস্থা, তাহলে আহারে এটা দ্বারা কি, আহারে এটা দ্বারা বুঝাচ্ছে করুণা বুঝাচ্ছে, বুঝছো? বুঝছো বুঝছো? কথা কি বুঝাইতে পারছি? বুঝছো?
হ্যাঁ বুঝছো? ওকে, হ্যাঁ এই যে বললাম যে কি জ্বালা, কি জ্বালা, হ্যাঁ ব্যথায় আর বাঁচি না, কি জ্বালা ব্যথায় আর বাঁচি না, তাহলে কি জ্বালা এটা হচ্ছে যন্ত্রণা বুঝায়, যন্ত্রণা। বুঝছো? ওকে, আচ্ছা বলো আবেগ শব্দের কনসেপ্টটা কি বুঝতে পারছো? আবেগ শব্দের কনসেপ্ট কি ক্লিয়ার বলো তো ভাইয়া? আবেগ শব্দ এটার কনসেপ্ট কি ক্লিয়ার, বুঝা গেছে? জি ভাইয়া, ওকে গুড। এবার দেখো আমরা একটু দেখি, এরপর হচ্ছে সম্বোধন বাচক আবেগ, মানে সম্বোধন মানে হচ্ছে আহ্বান। তুমি কাউকে আহ্বান করো না, যেমন ওই যে বললাম ওগো, তো এগুলো কাউকে সম্বোধনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ও হে, এটা সম্বোধন, হে বন্ধু, তাহলে হে বন্ধু দিয়ে তাকে সম্বোধন করছো। আর অলংকারিক আবেগ হচ্ছে মানে যেগুলো কোনো অর্থই প্রকাশ করে না, মানে যেটা কোনো, যেমন এগুলো দেখো হয় সম্বোধন বুঝাচ্ছে, না হলে ভয় বুঝাচ্ছে, বিস্ময় বুঝাচ্ছে, মানে যেটা কোনো কিছুই বুঝাবে না। যেমন বললাম যে যাগ্গে, যাগ্গে এ কথা বাদ, তাহলে যে দেখো যাগ্গে এটা দ্বারা কোনো কিছুই বুঝায় না, সম্বোধনও বুঝায় না, ভয়ও বুঝায় না, যন্ত্রণাও বুঝায় না, বিস্ময় বুঝায় না, তাহলে এটা হচ্ছে অলংকারিক আবেগ। এবার দেখো আমরা একটু দেখি কোশ্চেনগুলো দেখি। দেখো ঢাকা বোর্ড 2024, হাই হাই ওর এখন কি হবে, যেমন মাদ্রাসা, সরি এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024, বাহ। এরপর দেখো আহা, এই একটু মিলাই দেখো, দেখো যে আমাদের পড়ার বাইরে থেকে কোনো কিছু আছে কিনা। বুঝছো? বুঝছো? বলো বলো বুঝছো কিনা? হ্যাঁ দেখো একটু মিলাই দেখো, এখানে বোর্ডের রেফারেন্স সহ অনেকগুলো কোশ্চেন দিলাম, তোমরা একটু মিলাই দেখো যে তোমরা সেটা পারো কিনা। তো যদি বুঝো তাহলে লিখো ডান, আমি সামনে আগাই। যদি বুঝো তাহলে লিখো ডান, আমি সামনে আগাই। হ্যাঁ ওকে, আচ্ছা এইবার আসো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে, আমরা এখন পড়বো ওয়েট, ওকে এবার আসো আমরা পড়বো ক্রিয়া। ক্রিয়ার কনসেপ্ট আমরা একটু বোঝার জন্য চেষ্টা করবো। হ্যাঁ ক্রিয়ার কনসেপ্ট, এই যে ক্রিয়া থেকে পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসছে। ক্রিয়া কি? ইংরেজিতে বলে ভার্ব, খুব সহজ কথা। ইংরেজিতে কি বলে? ইংরেজিতে বলে ভার্ব। এই ভার্বকে বাংলাতে বলা হয় ক্রিয়া। এখন ক্রিয়ার অভাব নাই, এটা তো তোমরা পারবা, এটা পড়ানোর কিছু নাই। থাকছে, ঘুমাচ্ছে, পড়াচ্ছে, বুঝছো, বলছে, করছে, বুঝছো, খাচ্ছে, যাচ্ছে, হ্যাঁ তারপর হচ্ছে কি যাবে, হ্যাঁ গিয়েছিল, গিয়ে ছিল, মানে প্রতিনিয়তই আমরা যত বাক্য বলি, এই যে বললাম বলি, সকল জায়গায় ক্রিয়া থাকে। এই যে দেখো বললাম থাকে, মানে যা বলবা সেখানে একটা ক্রিয়া আছে। এই যে বললাম যে আছে, দেখছো এই যে যা বলবে সেখানে একটা ক্রিয়া আছে। এই যে আছে এটা একটা ক্রিয়া, কথা কি বোঝা গেছে? এই যে দেখো গেছে, এটা কিন্তু ক্রিয়া, দেখছো আমার কথা কি বোঝা গেছে? এটা কি ক্রিয়া? তোমরা কি বুঝতে পারছো? এই যে পারছো, এটা একটা ক্রিয়া। আমি কি আবার রিপিট করব? এই যে করব, এটা একটা ক্রিয়া। তোমরা কি আমার কথা শুনতেছো? এই যে শুনতেছো, শুনতেছো, তাহলে এই যে এটা হচ্ছে কি ক্রিয়া। ক্রিয়ার কনসেপ্ট খুব সহজ। এখন এই কনসেপ্টটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসছে। দেখো কুমিল্লা বোর্ড 2016, নিচের অনুচ্ছেদ থেকে 5টি ক্রিয়া চিহ্নিত করো। এবার তুমি 5টা ক্রিয়া বের করো, খুব সহজ পড়া। বলো 5টা ক্রিয়া বের করো। কুমিল্লা বোর্ড 2016 ক্রিয়া বের করো দ্রুত। ডেফিনেশন কি? ডেফিনেশন হচ্ছে ক্রিয়া কাকে বলে, এটা পরীক্ষাতে আসবে না। ক্রিয়ার ডেফিনেশন হচ্ছে যে পদ দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায় তাকে ক্রিয়া বলে। যেই পদ দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায় তাকে ক্রিয়া বলে, খুব সহজ কথা। যেই পদ দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায় তাকে ক্রিয়া বলে। গুড। বুঝছো? আমার খুব হাতে ব্যথা করতেছে, বুঝছো, হাত নাড়াইতে পারি না আমি। কালকে ওই যে আমাদের এসিপির একটা প্রোগ্রাম ছিল,
ওখানে গেছি আর আমি তো মনে করো যখন সবাই তো আমার নেয় না, আমার কই আমি নাকি দুধবাত, সবাই ক্রিকেট খেলে আমার নেয় না, আমি নাকি দুধবাত। আমার প্রথম কয়ে আমি নাকি ওই বল আনবো খালি, আমার কাজ নাকি এটা, আমি নাকি খেলতে পারবো না। পরে আমি তো খেলাত নামে গেছি, নাইমে যখন মনে করো গিয়ে 4 ছক্কা যখন মারা শুরু করলাম, সবাই তো অবাক যে তানভীর তুমি তো আসলে মানে ক্লাসেই তুমি খেলোয়াড় না, তুমি তো দেখি মাঠেও অনেক বড় খেলোয়াড়। তা আমি বলছি আপনি কি আসলে কাবার দেখে বই জাজমেন্ট করলে হবে? খেলতে খেলতে পরে দেখো ইনজুরি হয়ে গেলাম, পরে আর খেলতে পারলাম না, হাত ব্যথা হয়েছে, পুরো ধরে মনে করো 4 ছক্কা। আচ্ছা তাহলে এবার দেখো, বাবা সকালে দ্রুত বেরিয়ে গেছেন। এখন বেরিয়েও ক্রিয়া, যেহেতু আমাদেরকে 5টা বলছে, এখন বেরিয়ে এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া, মানে বেরিয়ে ক্রিয়া দ্বারা মনোভাব সম্পূর্ণ হয় না। তুমি যদি গেছেন এটা যদি বাদ দাও, তাহলে দেখো বাবা সকালে দ্রুত বেরিয়ে, এখন এটা দিয়ে কি মনের ভাব প্রকাশ পায়? পায় না। তো যেটা গেছেন, যেটা দ্বারা মনের ভাব প্রকাশ পায় ওইটাই নিবা। গেছেন, হ্যাঁ এটা একটা ক্রিয়া। তখন টিপটিপ বৃষ্টি পড়ছিল, তাহলে পড়ছিল এটা একটা ক্রিয়া। ঘরে বসে এক মনে টিভি দেখছিল ছোট বোন, তাহলে দেখছিল এটা একটা ক্রিয়া, দেখছো? এরপর দেখো এক সময় কেউ টিভিতে শুনিয়ে গান করছিল, তাহলে করছিল এটা একটা ক্রিয়া, বুঝছো? হঠাৎ বাবা এসে বললেন, তাহলে বললেন এটা একটা ক্রিয়া, বললেন। হ্যাঁ এখানে এসে এটাও ক্রিয়া, কিন্তু এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া, মানে সমাপিকা ক্রিয়ার আগে আরেকটা ক্রিয়া থাকলে সাধারণত এটা অসমাপিকা ক্রিয়া হয়। তো অসমাপিকা ক্রিয়াটাকে আমরা নিচ্ছি না, সমাপিকা ক্রিয়াগুলোকে আমরা নিচ্ছি। তার চশমাটা চট করে যে করে এটা একটা ক্রিয়া, বাট এটা অসমাপিকা ক্রিয়া, খুঁজে দিতে, তাহলে দিতে এটা একটা ক্রিয়া, দেখছো অনেক আছে। তো এই ধরনের কেসগুলোতে যদি ক্রিয়া আইডেন্টিফাই করতে বলে, তাহলে সমাপিকা ক্রিয়া 5টা লেখাটাই বেস্ট, অসমাপিকা ক্রিয়া না লিখে লেখাই বেস্ট। হ্যাঁ বুঝছো? আচ্ছা ফাইন। এখন এই কনসেপ্টটা থেকে আমরা এখন আরেকটা কনসেপ্টে যাব। ক্রিয়ার মধ্যে এক প্রকার ক্রিয়া আছে যেটাকে বলে, যেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। যেটাকে কি বলে? যেটাকে বলে যেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। আচ্ছা এখন যৌগিক ক্রিয়ার কনসেপ্টটা কি? যেমন ধরো আমি বললাম যে আমি খেয়ে এসেছি। এখন দেখো এখানে কয়টা ক্রিয়া বলো তো, এখানে কয়টা ক্রিয়া বাবারা? যৌগিক ক্রিয়া পড়ায় তোমাদেরকে ছুটি দিয়ে ফেলবো, বুঝছো? যৌগিক ক্রিয়া পড়ায় ছুটি দিয়ে ফেলবো। আচ্ছা এখন খেয়াল করো, দেখো আমি খেয়ে এসেছিল, সরি আমি খেয়ে আসছি, এটা এসেছিল হবে না, দুঃখিত। অথবা আমি এইটা করি যে তারা খেয়ে এসেছিল, হ্যাঁ এটা যে তারা খেয়ে এসেছিল, তাহলে তারা খেয়ে এসেছিল, খেয়াল করো। এখন এই যে খেয়ে, এটা কিন্তু অসমাপিকা, অর্থাৎ এই ক্রিয়াটা দ্বারা কিন্তু মনের ভাব স্পষ্টভাবে প্রকাশ পায় না। দেখো তারা খেয়ে এতটুকু পর্যন্ত বললে কি হবে না, এসেছিল এটা একটা সমাপিকা ক্রিয়া, এটা কি? এটা একটা সমাপিকা ক্রিয়া। এখন মনে রাখবা এই অসমাপিকা ক্রিয়া প্লাস সমাপিকা ক্রিয়া, এই দুটা মিলে হয় যৌগিক ক্রিয়া। এই দুটো মিলে কি হয়? যৌগিক ক্রিয়া। তাহলে অসমাপিকা ক্রিয়া প্লাস যৌগিক। দেখো যৌগিক মানে কিন্তু এক না, যৌগিক মানে একের অধিক, দ্যাট মিনস দুইটা। সো দুইটা ক্রিয়া একসাথে থাকলে, এবং প্রথমটা অসমাপিকা ক্রিয়া, পরেরটা সমাপিকা ক্রিয়া, ওটাকে বলে এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। এখন দুইটা অনেকে, আমি কালকে কয়েকদিন আগে ইউটিউবে একটা ক্লাস দেখতেছি, একজন টিচারের ক্লাস, মাঝে মধ্যে দেখি যে আসলে কে কেমন পড়ায়, ক্লাস দেখলে অনেক কিছু শেখা যায়, আমি নিজেও শিখি। তো তিনি পড়াচ্ছেন যে দুইটা ক্রিয়া থাকলেই শর্টকাট পড়াচ্ছেন, যে শর্টকাট দুইটা ক্রিয়া থাকলেই উত্তর করে দিবা যৌগিক ক্রিয়া। বিষয়টা এরকম না। আমি যদি ওইভাবে যদি এত শর্টকাট যদি পড়াইতে যাই, তাহলে তো মানে মূল জিনিসটাই ধরতে পারবে না। এখন সে ধরো আমি যদি, খেয়াল করো, আমি যদি বলি যে আমি ভাত খেতে খেতে, খেয়াল করো, আমি যদি বলি যে আমি ভাত খেতে খেতে ফোন টিপি, এটা একটা দেখো, আমি ভাত খেতে খেতে ফোন টিপি, ঠিক আছে? এখন দেখো খেতে খেতে, এই যে খেতে, এটাও কিন্তু ক্রিয়া, এখন তোমরা বলো এই দুটো ক্রিয়াকে কি আমি কি যৌগিক ক্রিয়া বলতে পারি? বলো এই দুটো ক্রিয়াকে কি আমি কি যৌগিক ক্রিয়া বলতে পারি? ইয়েস অর নো? আমি কি বলতে পারি? ডেফিনেটলি পারি না, কখনোই পারি না। তাহলে দুইটা ক্রিয়া থাকলেই, দুইটা ক্রিয়া পাশাপাশি থাকলেই যে সেটা যৌগিক ক্রিয়া, বিষয়টা মোটেই এরকম না,
ঠিক আছে, আবার খেয়াল করো, এখন বাক্যটা যদি এরকম বলি যে আমি ভাত খেতে ফোন টিপি, তাহলে দেখো আমি ভাত খেতে ফোন টিপি, এখন এখানে কিন্তু এইটা অসমাপিক ক্রিয়া, আবার এইটা সমাপিক ক্রিয়া। এখন এটাও কি যৌগিক বাক্য হবে? না, এটাও হবে না। কেন হবে না? কারণ এখানে তো পাশাপাশি নাই। তার মানে শর্ত হচ্ছে পাশাপাশি হইতে হবে, এটা একটা শর্ত। কিন্তু পরের কথা হচ্ছে পাশাপাশি থাকলেই চলবে না, একটা অসমাপিক ক্রিয়া হতে হবে আর একটা সমাপিক ক্রিয়া হতে হবে। যেমন আমরা একটা উদাহরণ দিই, যেমন আমি বললাম আমি চলে যাই, হ্যাঁ, আমাকে ভাত খেতে হবে, দেখো এগুলো হচ্ছে কি যৌগিক ক্রিয়া। হ্যাঁ, আমি বললাম যে সাইরেন বেজে উঠলো, এই যে দেখো বেজে উঠলো, বেজে কিন্তু অসমাপিকা, উঠলো সমাপিকা ক্রিয়া। এই কনসেপ্টটা হচ্ছে যৌগিক ক্রিয়ার কনসেপ্ট, বুঝছো? আমি বললাম যে আমাকে এখন জামা পরতে হবে, তাহলে দেখো এই যে পরতে হবে, হ্যাঁ, এরপর বললাম যে সে এসে ঘুমাবে, সে বাড়ি এসে ঘুমাবে, তাহলে দেখো এসে ঘুমাবে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে যৌগিক ক্রিয়া, এই ব্যাপারটা হচ্ছে যৌগিক ক্রিয়া। এইবার আসো আচ্ছা, এবার আসো আমরা একটু দেখি। এবার দেখো এখানে কোশ্চেন আসছে রাজশাহী বোর্ড 2019, তো নিম্নরেখা যে কোনো 5টি যৌগিক ক্রিয়া খুঁজে বের করো। আসো একটু 5টা, এখান থেকে 5টা যৌগিক ক্রিয়া খুঁজে বের করো। আমি কিন্তু অনেক ডিটেলসে পড়াচ্ছি এবং আমি বুকে হাত দিয়ে বলতেছি যে আমার ব্যাকরণিক শব্দ শ্রেণীর ক্লাসের আমার কনসেপ্টের বাহিরে যদি এইচএসসি 25-এ কোনো একটা সিঙ্গেল কোশ্চেন আসে যেটা আমি পড়াই নাই, উদাহরণ না, কনসেপ্ট যেটা আমি পড়াই নাই, এর বাইরে থেকে যদি এইচএসসি 25-এ একটা কোশ্চেন আসে তো জীবনে আর বাংলায় পড়াবো না। দেখো যা যা পড়াইছি সব আসবে, যেমনে পড়াচ্ছি, যা পড়াইতেছি, যা কনসেপ্ট দেখাচ্ছি সব পড়াচ্ছি, সব বুঝাই দিতেছি, এর বাইরে আসবে না। তো ওই জন্য সব জায়গায় ক্লাস করার দরকার নাই, সব বই ফলো করার দরকার নাই, অনেক বড় বড় ক্লাস করার দরকার নাই, এইটা ক্লাস করো। এই কথাটা অহংকার করে বলতেছি না, মানে সব কথা মানে ফান করে বলি না, অনেক সময় অনেক মানে মজা করে অনেক কিছু বলে, এটাকে আবার অনেক অহংকার মনে করে না, বাট এই কথাটা কিন্তু খুব সিরিয়াস। মানে তোমার সময়টা যাতে সেভ হয়, তোমার সময়টা যাতে সেভ হয়, আমি যেটা পড়াচ্ছি এইটার থেকেই পরীক্ষাতে প্রশ্ন আসবে, এইটার থেকেই পরীক্ষাতে। তোমার যদি বিশ্বাস না হয় তুমি দেখো, আমি আজকে আমার 2টা ক্লাস করার পর তোমার কলেজের টেস্ট পরীক্ষাতে আমার পড়ার বাইরে থেকে প্রশ্ন আসার কোনো সুযোগ নাই, কারণ আমি তোমাকে সব জিনিস পড়াই দিতেছি এবং খুব অল্প সময় পড়াই দিতেছি, ঠিক আছে? ওকে, এই যে একজন বলছে দেওয়া গিয়েছে, এখানে আমার কথা আছে, বাংলাদেশের 90% বইতে এখানে ভুল দেওয়া, আমি ভুলটা ক্লিয়ার করে দিব। আচ্ছা ঠিক আছে, বের করো, দেখো দেখো এই যে দেখো এর নাম কি, যে সুইটি দেব। দেখো আমি কিন্তু পড়াচ্ছি অসমাপিক ক্রিয়া প্লাস সমাপিক ক্রিয়া, কিন্তু তোমরা কিছু কিছু পাকনা বলাবে না। এই মনে করিলাম এটার দিছে অসমাপিক, এটার দিছে যৌগিক ক্রিয়া। বাবা এইটা আমি যে বললাম যে আমি যা পড়াইছি তাই আসবে, আসলেই তাই আসবে, কিন্তু বিষয়টা হচ্ছে তুমি ধরতে পারবা না অনেক জিনিস, মানে তুমি ওইভাবে জিনিসটা নিয়ে চিন্তা না করলে তুমি পারবা না। যেমন মনে, আচ্ছা বলো মন, এটা তো বিশেষ্য না, দেখো মন কি অসমাপিক ক্রিয়া? দেখো খুব ইন্টারেস্টিং পড়া, আমি যা পড়াইছি তা থেকেই আসবে, কথা সত্য, এটার সাথে কেউ দ্বিমত পোষণ করতে পারবে না, তুমিও পারবে না। কিন্তু আমি তো যৌগিক ক্রিয়া পড়াইলাম, কিন্তু মনে করিলাম আমি কি এটা পড়াইছি? মন তো বিশেষ, আমি তো পড়াইছি অসমাপিক ক্রিয়া আগে থাকবে, মন তো অসমাপিক ক্রিয়া না রে বাবা। মন কি অসমাপিক ক্রিয়া? বলো, এই মন কি অসমাপিক ক্রিয়া? অসমাপিক ক্রিয়া না তো, তুমি মানে ভুলটা এমনি খাবা। তো এই যে কথা বললাম, কথা বলার পর মনের ভিতরে একটা উত্তেজনা কাজ করছে, এই উত্তেজনার কারণে ভুল করবা। মন তো অসমাপিক ক্রিয়া না, কেন করবা এটা? আচ্ছা এবার দেখো আমরা একটু দেখি, চাহিয়া দেখিলাম, হ্যাঁ এইটা যৌগিক ক্রিয়া, ঠিক আছে? এরপর হচ্ছে হঠাৎ কিছুই বুঝিতে পারলাম, এই যে বুঝিতে পারলাম, এটা একটা। এরপর দেখো এই যে ভিক্ষা করিতে আসিয়াছে, এই যে দেখো করিতে আসিয়াছে, এটা একটা যৌগিক ক্রিয়া। এরপর দেখো কঠিন হইয়া বলিব, এই যে হইয়া বলিব, এটা একটা, ঠিক আছে? আচ্ছা এরপর দেখো দেওয়া গিয়েছে, এরপর হচ্ছে এই যে যাইতে পারে। এখন অনেকেই এবং বাংলাদেশের অনেক গাইড বইতেও
দেওয়া গিয়েছে এটাকে যৌগিক ক্রিয়া হিসেবে ধরে, বাট দেওয়া তো আসলে অসমাপিকা ক্রিয়া না। আমরা পড়ে আসছি দেওয়া, খাওয়া, নেওয়া এগুলো ক্রিয়াবাচক বিশেষ্য। সো এটা কিন্তু ক্রিয়াবাচক বিশেষ্য, এটা কি ক্রিয়াবাচক বিশেষ্য। সো এটা এই দেওয়া গিয়েছে এটাকে উত্তর করা যাবে না, যদিও অনেক গাইড বইতে করে। বাট যদি এমন হইতো যে 4টা পাইছি 1টা পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে এটাকে উত্তর করে দিলে হয়। বাট এখানে তো আমার 5টা আছেই। 1 নাম্বার চাহিয়া দেখিলাম, 2 নাম্বার বুঝিতে পারিলাম, 3 নাম্বার হইয়া বলিব, ঠিক আছে, 4 নাম্বার যাইতে পারে, দেখো 5 নাম্বার এই যে করিতে আসিয়াছি, তাহলে বুঝতে পারতেছ 5টা। সো এই দেওয়া কিন্তু অসমাপিকা ক্রিয়া না, এটা কিন্তু ভাববাচক বিশেষ্য। আচ্ছা তাহলে বলো তো আজকের ক্লাসটা কেমন লাগছে? নেক্সট আরেকটা ক্লাস হবে, সেই ক্লাসে আমরা সর্বনাম পড়বো, যোজক পড়বো, তারপর হচ্ছে ক্রিয়া বিশেষণ পড়বো এবং অনেকগুলো বোর্ডের কোশ্চেন সলভ করাবো। আজকেও অনেকগুলো বোর্ডের কোশ্চেন সলভ করেছি, বাট আজকে কেমন বোর্ডের কোশ্চেন সলভ করেছি? কনসেপ্ট, ওই কনসেপ্টের আলোকে বোর্ড কোশ্চেন। তো নেক্সট ক্লাসে আমরা যেটা পড়বো, নেক্সট ক্লাসে আমরা পড়বো মানে র্যান্ডম বোর্ড কোশ্চেন সলভ করবো। পুরো টপিকটা শেষে অনেকগুলো বোর্ডের কোশ্চেন র্যান্ডম সলভ করবো। ওকে, এটা কে? MS জাহান মিম, দেখো ও লিখছে সাহিয়া দেখিলাম, সাহিয়া দেখিলাম। তুই কি মানুষ হইবি না রে? হ্যাঁ, সাহিয়া দেখিলাম, করিতে আসিয়াছি, দেখো করিতে আছি। কেন রে ভাই, বাংলা কি লেখন যায় না? বাংলা লেখা যায় না? এটা কি এত কঠিন? 1 মাস চেষ্টা করো, হয়ে যাবে বাংলা। আমি তো আমার লাইফে কোন দিন এরকম বাংলিশ লিখছি আমার মনে না, আমি ভুল করেও বাংলিশ লিখি না। তো এইটা লিখে বাংলা যখন তুমি লিখবা তখন অনেক উপকারিতা আছে। বাংলা লিখলে বাংলা অনেক ভুলগুলো তোমার চোখে আসবে। একটা শব্দ আছে এটার বানান এটা না, এটা ওইটা না ওইটা, তখন তুমি বের করবে ওই বানানটা কি। এইভাবে বাংলিশ লিখলে তো এই টাকলা বানান লিখলে তো মানে কিছুই হবে না। চেষ্টা করো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, অল ক্লিয়ার, ভালো লাগছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে এবং নেক্সট ক্লাস করার জন্য অনুরোধ রইল। আর আমি হচ্ছে তোমাদের এই বইটা যারা অর্ডার দাও নাই, আমাদের তানভীর স্যার পেজ থেকে অবশ্যই বইটা অর্ডার দিয়ে নিবা। চাইলে হোম ডেলিভারিও নিতে পারবা। বইটা খুব ইজি ওয়েতে তোমাদেরকে আমি প্রত্যেকটা কনসেপ্ট ধরে বুঝাই দেওয়া হয়েছে। ওকে, সো বইটা অর্ডার দিয়ে দিবা। সবাই ভালো থাকবা। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।